স্যার। ফাইন। এখন আহ, কি যেন বলতে গেলাম, ওকে ফাইন। তোমরা আমাকে বলো তো যে হচ্ছে যে যখন বলা হয় 32 বিট প্রসেসর, 64 বিট প্রসেসর, এগুলো থেকে আমরা আসলে কি বুঝি? স্যার এটার মানে হচ্ছে যে এট এ টাইমে আমরা 32 বিট হচ্ছে যে প্রসেস করতে পারবো ডাটা বাস। আমরা না শাহরিন, আমরা সরি প্রসেস করতে স্যার, পারবো না। ডাটা বাস হচ্ছে যে 32 বিট হচ্ছে যে প্রসেস করতে পারবে। ডেটাবাস প্রসেস করবে 32 বিট ডেটা। সিপিইউ সিপিইউ, সরি স্যার। সিপিইউ প্রসেস এক্স্যাক্টলি, করতে পারে। সিপিইউ প্রসেস করবে। ঠিক আছে, 32 বিট অফ ডেটা এট এ টাইম। সো এটাকে বলা হয় ডেটা, 32 বিট প্রসেসর। ইট মিনস দ্য, হ্যাঁ সোহাগ, ইউ ওয়ান্ট টু সে সামথিং? ওকে, বলতেছি কি ব্লক আকারে অ্যাড হবে। সোহাগ আমি তোমার কথা আসলে শুনতে পাচ্ছি না এখান থেকে। হ্যাঁ, ওকে। শোনা যায় স্যার? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, সোহাগ বলো। তো বলতেছিলাম ওই যে ব্লক আকারে ডেটাবেস বা সিপিইউ এগুলো ডাটাগুলো। আচ্ছা, 32 বিট, তার মানে হচ্ছে যে ডেটাবেসের উইডথ হচ্ছে আসলে 32 বিট, তাই না? সো ডেটাবেসের উইডথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ইফ উই ওয়ান্ট টু determine the performance of the system, okay, or if you want to analyze what would be the throughput of the processor. Fine. So the width of the database basically plays a very important role, right, in calculating the performance or in analyzing the performance of the CPU. ঠিক আছে, এবং তোমরা সম্ভবত হচ্ছে যে ইয়াগুলো জানো, যে উইডথ তো জানোই তাই না, যে নাম্বার অফ বিটস দ্যাট দ্য ডেটাবেস ক্যান ক্যারি ইজ কল্ড দ্য উইডথ অফ দ্য ডেটাবেস। এরপরে হচ্ছে ব্যান্ডউইথ, স্পিড, তোমরা তো এগুলো বুঝো ঠিক কি না? ব্যান্ডউইথ, স্পিড বুঝো না? বুঝো? কেউ কোনো কথা বলো না। এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তো কনফিউজড হয়ে গেছি আসলে। বের হয়ে গেছিলাম। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ব্যান্ডউইথ, স্পিড এগুলো কি বুঝছো তোমরা? জি স্যার। বলো তো ব্যান্ডউইথ কি আর স্পিড কি? ব্যান্ডউইথ হচ্ছে স্যার বিট পার সেকেন্ড, আমার পার সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে। তাহলে স্পিড কি নিশাত? জি, তাহলে স্পিডটা কি? স্পিড হচ্ছে বিপিএস। স্পিড স্যার, স্যার এইটা তো ব্যান্ডউইথ স্যার তিন ভাবে ভাগ করা যায়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এন্ড হচ্ছে যে ব্রডব্যান্ড। হুম, আর আর স্পিড? সেই স্পিড তো এক একটা ক্ষেত্রে এক এক ক্ষেত্রে। আমি যদি বলি যে ন্যানো ব্যান্ডের কথা, তাহলে সেটা তো স্যার আছে। জি হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনতেছি, বলো। জি স্যার, ন্যানো ব্যান্ডের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 45 হার্জ থেকে হচ্ছে স্যার 930 হার্জ এরকম কিছু একটা। আর ভয়েস ব্যান্ড হচ্ছে যে স্যার 9 মেগাহার্জ বা কোন একটা মেগাহার্জের রেঞ্জের এখানে, আর ব্রডব্যান্ড হচ্ছে স্যার গিগাহার্জের এখানে চলে গেছে। তাই না? আচ্ছা, তুমি হচ্ছে যে দুইটাই বলেছো যে স্পিড হচ্ছে বিপিএস, তাই তো? স্পিড কি বিপিএস নাকি নিশাত? একক স্যার না স্যার, স্যার ইয়ার মানে কি জানি বলে এটাকে, ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। আর স্পিড, স্পিড তো স্যার মানে কিছু একটা না, স্পিড কে মেজার করার জন্য হচ্ছে আমরা ব্যান্ডউইথটা ব্যবহার করি আর কি। তার স্পিড কতটুকু সেই জন্য বলি যে তার ব্যান্ডউইথ হচ্ছে এতটুকু, তার মানে তার স্পিড এতটুকু। তাই হয়নি নিশাত? ওকে, আমি তো স্পিড হলো স্যার এই একটা প্রসেস শেষ করতে ওভারঅল কত টাইমটা লাগবে সেটা তার স্পিড। একটা প্রসেস শেষ করতে কত টাইম লাগবে সেটা তো টাইম হওয়া উচিত, স্পিড কিভাবে হয় সব? তাহলে স্যার স্পিড কি? আচ্ছা, আমি এই ক্ষেত্রে একটু আমাদের শ্রদ্ধেয় জাহিদ স্যারের, হ্যাঁ তাজা হোসেন বলো। ওকে ফাইন, তোমরা ভাষা ভাবে জানো, বাট I feel you do not have clear conception regarding the difference between speed and bandwidth. Fine. স্যার রেকর্ড করলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি রেকর্ড করবো, এখনো ক্লাস আসলে শুরু হয়নি, এটা হচ্ছে যে প্রি ক্লাস সেশন আর কি। হ্যাঁ,
সো তোমরা যেহেতু ব্যান্ডউইথ এবং স্পিডের ডিফারেন্সটা জানো না, সো আমি এই ক্ষেত্রে আসলে আমাদের শ্রদ্ধা রাইট স্যারের স্ট্র্যাটেজি ফলো করি। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, তোমরা হচ্ছে যে স্পিড এবং ব্যান্ডউইথের ভিতরে কি ডিফারেন্স আছে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, বাট দিস ইজ নট রিটেন অ্যাসাইনমেন্ট। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা অ্যাগাইন করবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিড অ্যান্ড ব্যান্ডউইথ, এবং তোমরা আমাকে এক্সপ্লেন করবে। ঠিক আছে? ওকে, এবং যে করতে পারবে না তাকে কি করা হবে, ক্লাসে হাফ প্রেজেন্ট দেওয়া হবে। আচ্ছা, সো আজকে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি এখন। আচ্ছা, ক্লাস শুরু করার আগে we should actually record the class. So I think the class is getting recorded, right? Yes, sir. Okay, fine. So আমরা তাহলে আজকে স্টাডি করব হচ্ছে যে 2D মেমোরি অর্গানাইজেশন এন্ড 2.5D মেমোরি অর্গানাইজেশন। ঠিক আছে, এই কনসেপ্টটা বোঝা আমাদের খুবই দরকার, যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ 2D মেমোরি অর্গানাইজেশন এন্ড 2.5D মেমোরি অর্গানাইজেশন। ওকে, সো যদিও আমি বিলিভ করি তোমরা এগুলো অলরেডি জানো, বাট অ্যাগেইন লেট মি রিক্যাপ দ্য কনসেপ্ট। আচ্ছা, তোমরা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, গুড। যদি দেখতে পাও, টু ডি মেমোরি organization and 2.5D. Okay, so at first let me write a question. Okay, fine. ধরো আমরা যে সিপিইউ ইউজ করি আমাদের সিস্টেমে, সেই সিপিইউর অ্যাড্রেস বাসের উইডথ হচ্ছে 5 বিট। ওকে, ঠিক আছে, আমরা আমাদের সিস্টেমে যে সিপিইউ ইউজ করি তার অ্যাড্রেস বাসের উইডথ কত? 5 বিট। তাহলে তোমরা বলো তো যে আমরা এই সিস্টেম ইউজ করে ম্যাক্সিমাম কত সাইজের র্যাম ইউজ করতে পারবো আমাদের সিস্টেমে? আমরা যে সিপিইউ ইউজ করি তার অ্যাড্রেস বাসের উইডথ যদি হয় 5 বিট, দেন আমরা ম্যাক্সিমাম কত সাইজের র্যাম আসলে ইউজ করতে পারবো আমাদের সিস্টেম? 2 to the power 5। 2 to the power 5 এতগুলো মেমোরি লোকেশন জেনারেট করা পসিবল হবে, রাইট? এবং প্রত্যেকটা মেমোরি লোকেশনে কত বিটের ডেটা থাকবে? 1 বাইট। 1 বাইট, 1 বাইট। তার মানে র্যামের সাইজটা কত হবে? 2 to the power 5 হচ্ছে 32, 1 বাইট, দ্যাট মিন্স 32 বাইট। এটাই হবে হচ্ছে যে আসলে আমাদের র্যাম সাইজ। ওকে, এখন যদি আমাদেরকে বলা হয় যে 32 বাইট র্যাম সাইজ, ওকে, এখন আমরা জানি যে র্যামের ভিতরে প্রত্যেকটা কি থাকে? এক একটা মেমোরি লোকেশন থাকে, তাই না? তার মানে মেমোরি সেল থাকে অনেকগুলো। সো এই র্যামের আসলে অর্গানাইজেশন আমাদের দেখাতে হবে ইউজিং 2D মেমোরি অর্গানাইজেশন এন্ড 2.5D মেমোরি অর্গানাইজেশন। বেসিক্যালি আমরা যে র্যাম গুলো ইউজ করি তার দুই ধরনের অর্গানাইজেশন আসলে পসিবল, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 2.5D। সো নাও লেট মি রাইট দ্য কোশ্চেন। Show the 2D memory organization of 32B RAM. ফাইন। সো আমাদেরকে যদি কোনো র্যাম সাইজ দেওয়া থাকে এবং সেই র্যামের যদি আমাদের 2D মেমোরি অর্গানাইজেশন দেখাতে বলা হয়, তাহলে আমাদেরকে শুরুতেই যে একটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই র্যাম সাইজ থেকে নাম অ্যাড্রেস বাসের উইডথ ক্যালকুলেট করে নিতে হবে। সো আমরা এখান থেকে অলরেডি অ্যাড্রেস বাসের উইডথ কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা জানি, তাই না? 32 বিট র্যাম সাইজ, এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? 1 বাইট। সো তার মানে 2 to the power 5 মাল্টিপ্লাইড বাই 1 বাইট। সো এখানে আমার নাম্বার অফ অ্যাড্রেস লাইনস কত হবে? 5,
বিটস, ও সরি, নাম্বার অফ অ্যাড্রেস লাইনস হচ্ছে 5 and the width of address bus is 5 bits. Fine. এখন 2D মেমোরি অর্গানাইজেশনে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কতগুলো মেমোরি লোকেশন আছে, আমার 32টা মেমোরি লোকেশন আছে, ঠিক কিনা? এবং প্রত্যেকটা মেমোরি লোকেশনে 1 বাইটে ডেটা রাখা যাবে, ঠিক আছে? 1 বাইট মানে হচ্ছে 8 বিট। আমরা এটাকে আসলে জেনারেলাইজড একটা ফর্মুলা দিয়ে লিখতে পারি, রাইট? আমরা এইভাবে লিখতে পারি কিন্তু 2 টু দি পাওয়ার n মাল্টিপ্লাইড বাই m। ফাইন, এখানে nটা কি? n হচ্ছে n is the number of address lines or n is the width of the address bus. জি স্যার। সরি, আমার আসলে নেট চলে গেছে, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। প্রবলেম হয়ে গেল তাহলে। আচ্ছা, তোমরা হচ্ছে যে 5 মিনিট ওয়েট করো, হ্যাঁ? দেখি ইলেকট্রিসিটি আসে কিনা। ওকে না আসলে তো ক্লাস নেওয়া। আচ্ছা, তো শুরুতে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে র্যাম সাইজ 32 বিট র্যাম সাইজ, রাইট? এবং আমাদেরকে দেখাতে হবে কি 2D মেমোরি অর্গানাইজেশন অফ 32 বিট র্যাম সাইজ এন্ড 2.5D মেমোরি অর্গানাইজেশন অফ দিস র্যাম সাইজ। ওকে, তো শুরুতেই র্যাম সাইজ থেকে আমরা ক্যালকুলেট করতে পারি the number of address lines, that means the width of the address bus. Fine, so number of add lines কত? 5. Okay, and what is m here? M is the minimum data size. Fine, m is the minimum data size. So minimum data size কত? 1 byte. এটা কোন কনসেপ্ট থেকে আমরা জানতে পারি? বাইট অ্যাড্রেসেবল মেমোরি কনসেপ্ট, রাইট? ফাইন, দুই ধরনের মেমোরি কনসেপ্ট আছে, একটা হচ্ছে বাইট অ্যাড্রেসেবল মেমোরি কনসেপ্ট আর একটা হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি। ফাইন, ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি কি একটু বলতে পারবা? হোয়াট ইজ ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি? স্যার যেখানে হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে অ্যাড্রেস থাকে, এখানে যেমন বাইটটা না স্যার, ওইখানে হচ্ছে ওয়ার্ডটা তো স্যার 1 বাইটও হতে পারে 2 বাইট, মানে লিমিটেশন নাই ওইটা। ওকে, কাছাকাছি হয়েছে যদিও হয় নাই। আচ্ছা, যাই হোক, সো আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাড্রেস লাইন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং ডেটা সাইজ সেটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এখানে আমার ডেটা সাইজটা কত? ডেটা অর ওয়ার্ড সাইজ কত? সরি, 1 বাইট নাকি? তার মানে হচ্ছে 8 বিটস, রাইট? সো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে হচ্ছে 5/8 এর একটা ম্যাট্রিক্স ড্র করতে হবে। ফাইন, আমাদেরকে একটা ম্যাট্রিক্স নিতে হবে যার ডাইমেনশন হচ্ছে 5/8। ওকে, সো সরি, আমি মনে হয় ভুল বললাম।
ওকে, আচ্ছা। সো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, নাম্বার অফ অ্যাড্রেস লাইন ক্যালকুলেট করতে হবে, এন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস লাইন ইজ 5। এরপরে ডেটা সাইজ অর ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিট। ফাইন। এরপর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আসলে নাম্বার অফ মেমোরি লোকেশনস, নাম্বার অফ মেমোরি লোকেশনস। ওকে, 32, রাইট? নাম্বার অফ মেমোরি লোকেশন আর নাম্বার অফ মেমোরি সেল হচ্ছে এখানে 32। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স অফ সাইজ 32/8। ঠিক আছে, 32/8। তার মানে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি 2n/m সাইজের একটা ম্যাট্রিক্স নিতে হবে। সো আমরা তাহলে 32/8 সাইজের একটা ম্যাট্রিক্স ড্র করি। 32/8 সাইজের ম্যাট্রিক্সে কতগুলো রো থাকবে? 32 আর একটা কলাম। 32টা কি থাকবে, কলাম নাকি রো? রো থাকবে। রো থাকবে। সো এটা মনে করি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো। এইভাবে এতগুলো তো আসলে দেখানো পসিবল না ড্র করা, রাইট? সো আমরা ডট ডট দিয়ে বলে দিব 32টা। তাহলে আমরা এখানে রো গুলোকে নাম্বারিং করি 0, 1, 2, 3, 4, এইভাবে 30, এটা হচ্ছে 31। এবং কলাম কতগুলো হবে আমার? এমটা কলাম হবে, এখানে এম এর ভ্যালু কত? 8, রাইট? 8টা স্যার। তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আরেকটা 8। সো আমরা রো গুলোকে নাম্বারিং করতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রো। ওকে, এখন এই যে প্রত্যেকটা আমার তাহলে মেমোরি লোকেশন কতগুলো? মেমোরি লোকেশন হচ্ছে 32টা। তাহলে আমার এখানে মেমোরি লোকেশন মানে হচ্ছে দ্য নাম্বার অফ রোজ এই ম্যাট্রিক্সের। এই ম্যাট্রিক্সের রো কতগুলো আছে? 32টা। তার মানে মেমোরি লোকেশন কতগুলো? 32। এবং প্রত্যেকটা রোতে কি থাকবে? একটা করে মেমোরি ওয়ার্ড থাকবে। প্রত্যেকটা রোতে কি থাকবে? মেমোরি ওয়ার্ড অথবা ডেটা থাকবে। ঠিক আছে, সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, এটা হচ্ছে থার্ড ওয়ার্ড, এটা হচ্ছে ফোর্থ ওয়ার্ড, এভাবে 30, 31। ঠিক কিনা, রাইট? আচ্ছা, মেমোরি ওয়ার্ড মানে তোমরা বুঝছো তো নাকি? ওয়ার্ড এবং ডেটা এর ডিফারেন্স কি বলতে পারবা? মানে ওয়ার্ড কখন বলি আমরা? মেমোরি ওয়ার্ড মানে হচ্ছে সিপিইউ এট এ টাইম কতগুলো ডেটা প্রসেস করতে পারে। অ্যাগেইন এটা হচ্ছে যে ইট ইজ মেমোরি ওয়ার্ড সাইজ ইজ ইকুয়ালস টু দ্য উইডথ অফ দ্য ডেটা বাস। সিপিইউ এট এ টাইম কতগুলো মেমোরি ওয়ার্ডকে কতগুলো বিটকে প্রসেস করতে পারে সেটাকে বলা হয় ওয়ার্ড। ওকে, এক সাইকেলে, ঠিক আছে, এক ক্লক সাইকেলে সিপিইউ যতগুলো বিট প্রসেস করতে পারে সেটাই হচ্ছে মেমোরি ওয়ার্ড। সো এখানে আমরা ধরে নিছি এটা হচ্ছে আমরা যে সিস্টেমটা ইউজ করছি সেটা হচ্ছে বেসিক্যালি 8 বিট প্রসেসর। তার মানে সিপিইউ এট এ টাইম 8টা করে বিট প্রসেস করতে পারে। সো এখানে আমাদের ওয়ার্ড সাইজ হচ্ছে 8। তাহলে আমাদের বেসিক্যালি 32টা মেমোরি লোকেশন আছে এবং প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিট মেমোরি ওয়ার্ড থাকবে বা 8 বিটের ডেটা থাকবে। ফাইন। যেখানে এখানে দেখো তুমি প্রত্যেকটা রোতে 8টা করে কলাম দেখতে পারবা, রাইট? 8টা করে কলাম দেখতে পাচ্ছ। সো প্রত্যেকটা কলামের কাজ কি? যে প্রত্যেকটা সেলে বেসিক্যালি কি থাকবে? একটা বাইনারি ডেটা থাকবে, ইদার 0 or 1, 0 or 1। প্রত্যেকটা সেল কি হোল্ড করে? বাইনারি ডেটা, 0 or 1। ফাইন। এটাই হচ্ছে বেসিক্যালি 2D মেমোরি অর্গানাইজেশন অফ 32 বিট র্যাম। ফাইন, 2D অর্গানাইজেশন অফ 32 বিট র্যাম। ঠিক আছে, এখন আমাদেরকে যদি এমন দেওয়া থাকে যে 1024 বাইট র্যাম, তাহলে তোমরা আমাকে বলো তো যে এই ম্যাট্রিক্সে কতগুলো রো থাকবে? কতগুলো রো থাকবে? তো 1024, মানে 1024 1024টা রো থাকবে। কতগুলো কলাম থাকবে? 8টা কলাম 8টা কলাম থাকবে, রাইট? আমাদেরকে যদি এমন একটা মেমোরি সাইজ দেওয়া থাকে যে সাপোজ 2^32 মাল্টিপ্লাইড বাই 4 সাইজের র্যাম, দেন কতগুলো রো থাকবে ম্যাট্রিক্সে? অথবা মেমোরিতে
কতগুলো মেমরি লোকেশন থাকবে? 2 to the power 32 into 4 এটা কি স্যার বিট না বাইট? কতগুলো রো নিতে হবে আমাকে? 2 to the power 32 টা, রাইট? কতগুলো কলাম নিতে হবে? 4টা। চারটা, ঠিক আছে। এই এই যে এইটার সাথে তুমি ম্যাচিং করবা 2 to the power n বাই m, ঠিক আছে। সো এই 4 হচ্ছে m এর ভ্যালু আর 2 to the power n হচ্ছে 2 to the power 32, ফাইন। সো বেসিক্যালি দিস ইজ 2D organization of a RAM. Okay, this is nothing new, you already know it, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেক সিপিইউ যখন কোনো একটা পার্টিকুলার ডেটা কিংবা কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনকে মেমোরি থেকে রিড করতে চাবে, তখন তো আসলে সিপিইউ কে তো জানতে হবে যে কোন লোকেশনে ওই মেমোরি ওয়ার্ডটা আছে, রাইট? তার মানে সিপিইউ কে কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে হবে, ঠিক কিনা? তাই তো, সিপিইউ কে কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে হবে। সো যদি কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে হয়, তার মানে কি সিপিইউ কে আসলে ওই মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা জেনারেট করতে হবে। লাইক আমি যদি বলি এই যে প্রথম যে ওয়ার্ড, ফার্স্ট মেমোরি ওয়ার্ড, তার লোকেশন কত? 0, রাইট? আমাদের সেকেন্ড যে মেমোরি ওয়ার্ড, তার লোকেশন কত? 1। থার্ড যে মেমোরি ওয়ার্ড, তার লোকেশন কত? 2। এখন সিপিইউ যদি এই যে থার্ড মেমোরি ওয়ার্ডটাকে সিপিইউ যদি অ্যাক্সেস করতে চাই W2, তাহলে সিপিইউ কে কোন অ্যাড্রেসটা জেনারেট করতে হবে? 2, ঠিক কিনা? তাই না? তার মানে হচ্ছে সিপিইউ কে এট এ টাইম কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস জেনারেট করতে হবে। ওকে, আমি যদি একটু অন্যভাবে বলি, সিপিইউ কে এট এ টাইম 32টা মেমোরি লোকেশনের ভিতর থেকে কোনো একটা মেমোরি লোকেশনকে সিলেক্ট করতে হবে। লাইক সিপিইউ যদি W4 কে রিড করতে চাই, W4 মানে হচ্ছে যে ফিফথ মেমোরি ওয়ার্ড, সিপিইউ যদি W4 কে রিড করতে চাই বা অ্যাক্সেস করতে চাই, তাহলে সিপিইউ কে কোন রোটা সিলেক্ট করতে হবে? এই যে এই রোটা, তাই না? সো এই রো সিলেক্ট কিভাবে করবে? আর এই রোটা কোন একটা, সো ইন শর্ট কোন একটা পার্টিকুলার রো কে সিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করতে পারি? কোন ডিভাইস ইউজ করতে পারি? সিলেক্ট করে সরি, ডিকোডার, সিলেক্টর। এক্স্যাক্টলি, তোমরা সবাই হচ্ছে যে ডিএলডি তে পড়ে এসেছো, ডিকোডার, রাইট? ডিকোডারের কাজ হচ্ছে, আমরা যদি একটা ডিকোডার নিই এবং ডিকোডারের ইনপুট যদি হয়, সাপোজ ডিকোডারে এনটা ইনপুট আছে, হ্যাঁ, তাহলে ডিকোডারের আউটপুট কতগুলো হবে? 2 to the power n, স্যার। 2 to the power n টা হচ্ছে ডিকোডারের আউটপুট হবে, ঠিক কিনা? এবং এট এ টাইম এই পার্টিকুলার একটা ইনপুট কম্বিনেশনের জন্য এট এ টাইম একটা আউটপুট লাইনই অ্যাক্টিভেট হবে। ডিকোডারের কাজ হচ্ছে n বিটের একটা ইনপুট নেওয়া এবং ওই n বিটের ইকুইভ্যালেন্ট কোন একটা পার্টিকুলার আউটপুট লাইনকে অ্যাক্টিভেট করা। এট এ টাইম একটা পার্টিকুলার আউটপুট লাইনই অ্যাক্টিভেট হবে ডিকোডারে, ফাইন। সো তোমরা আমাকে বলো তো, তাহলে আমি যদি এই সবগুলো মেমোরি লোকেশনকে 1 বাই 1 অ্যাক্সেস করতে চাই, আমি না অ্যাকচুয়ালি সিপিইউ যদি সবগুলো মেমোরি লোকেশনকে 1 বাই 1 অ্যাক্সেস করতে চাই, দেন আমাদেরকে কত সাইজের ডিকোডার ইউজ করতে হবে এখানে? 5 ইনপুট হবে, 2 to the power 32, 32টা, স্যার, 32টা আউটপুট লাইন হবে। বেসিক্যালি আমাদেরকে এমন একটা ডিকোডার নিতে হবে যার আউটপুট লাইন হতে হবে কতগুলো? 32টা, ঠিক কিনা? কারণ এখানে আমার আসলে 32টা মেমোরি লোকেশন আছে, তাই না? we have 32 memory locations, so of course এই ডিকোডারের আউটপুট লাইন কতগুলো হতে হবে? 32 আউটপুট লাইনস, ফাইন। সো একটা আউটপুট লাইন ধরে নিলাম এটার সাথে কানেক্টেড, সেকেন্ড আউটপুট লাইন এখানে কানেক্টেড, থার্ড আউটপুট লাইন এখানে কানেক্টেড, ফোর্থ, ফিফথ, এইভাবে ডট 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 31, ফাইন। সো ডিকোডারের আউটপুট লাইন তাহলে কত হবে? 32, ফাইন। তাহলে ডিকোডারের আউটপুট লাইন যদি 32টা হয়, তাহলে তার ইনপুট লাইন কত হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? log 2 of 32, isn't it? সো এটা হচ্ছে 5, রাইট? সো এই জন্য এটাকে আমরা বলে থাকি 5:32 ডিকোডার, ঠিক কিনা? এটা হচ্ছে 5:32 ডিকোডার। সো তার মানে হচ্ছে আমার এখানে ইনপুট লাইন কতগুলো হবে? 5টা, 3, 4, 5, ওকে। এখন এই যে 5টা ইনপুট লাইন আমি দেখছি, এই 5টা ইনপুট লাইন বেসিক্যালি আসলে কি তোমরা আমাকে একটু বলতে পারবা? যে এই 5টা ইনপুট লাইন, এই ইনপুট গুলো কোথা থেকে পাবে এই ডিকোডার? অ্যাড্রেস বাস অ্যাড্রেস বাস থেকে, দ্যাটস কারেক্ট। মেমোরির কাজ হচ্ছে আসলে অ্যাড্রেস
পাঠানো, তাই না? মেমোরির কাজ, সরি, সিপিইউর কাজ হচ্ছে অ্যাড্রেস পাঠানো, একটা অ্যাড্রেস জেনারেট করা এবং তার জেনারেটেড অ্যাড্রেস বাস দিয়ে সিপিইউ আসলে পাঠিয়ে দিবে টু দা মেমোরি, সেন্ড করবে মেমোরির কাছে, তাই না? সো এই যে ডিকোডারের যে ইনপুট লাইনগুলো আসলে কিসের সাথে কানেক্টেড থাকবে? সিপিইউর সাথে যে অ্যাড্রেস বাস আছে ওই অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড থাকবে। এবং আমরা এখানকার অ্যানালাইসিস থেকে জানি যে সিপিইউ যে অ্যাড্রেস বাস, সে অ্যাড্রেস কতগুলো অ্যাড্রেস লাইন থাকবে? 5টা অ্যাড্রেস লাইন। সো 5টা অ্যাড্রেস লাইনের সাথে আমার এখানে যে 5টা ইনপুট লাইন আছে সেটা কানেক্টেড করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো আমরা সাপোজ এখানে কানেক্ট করে দিয়েছি, হ্যাঁ, অ্যাড্রেসের সাথে, ফাইন। সো আমরা ধরে নিই এটা হচ্ছে A0, A1, A2, A3, A5। A0, A1, A2, A3, A5 এগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন এবং ডিকোডারের ইনপুট লাইন হচ্ছে সিপিইউর অ্যাড্রেস লাইনের সাথে কানেক্টেড। 5টা অ্যাড্রেস লাইন আছে তাদের সাথে কানেক্টেড, ফাইন। এখন সিপিইউ যদি এমন ধরনের একটা অ্যাড্রেস জেনারেট করে 00001, তাহলে কোন মেমোরি লোকেশন সিলেক্ট হবে? তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4, এই যে 1 নাম্বার আউটপুট লাইনটা আমার অ্যাক্টিভেট হবে ডিকোডারের, তাই না? সো ডিকোডারের 1 নাম্বার আউটপুট লাইন অ্যাক্টিভেট হওয়া মানে হচ্ছে এই যে এই পার্টিকুলার মেমোরি লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। আর ডিকোডারের প্রপার্টিজ হচ্ছে সে এট এ টাইম একটা আউটপুট লাইনই অ্যাক্টিভেট করে। যখন 1 নাম্বার আউটপুট লাইনটা অ্যাক্টিভেট হবে বাকি সবগুলো আউটপুট লাইন ইনঅ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে ডিকোডারের প্রপার্টিজ, ফাইন। এরপরে যদি সিপিইউ এই যে 30 এই মেমোরি লোকেশনটাকে সে অ্যাক্সেস করতে চায়, তাহলে সে কারেসপন্ডিং একটা কি করবে? মেমোরি অ্যাড্রেস জেনারেট করবে এবং এই যে তার আউটপুট লাইন, এই আউটপুট লাইনটাকে অ্যাক্টিভেট করে দিবে। ফাইনালি এই মেমোরি লোকেশনটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে তখন সিপিইউ বেসিক্যালি ডেটাকে রিড করতে পারবে। নাও ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? So this is the concept of 2D memory organization. Okay? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এখন? কোনো কোশ্চেন নাই, ফাইন। এখন তোমরা আমাকে তাহলে বলো তো যে আমাদের যদি এমন হয়, সাপোজ আমাদের 2^32 into 8, এটা হচ্ছে আমাদের র্যামের সাইজ 2^30/8, তাহলে আমাদের কত সাইজের ডিকোডার ইউজ করতে হবে? ডিকোডারের সাইজ কত হবে? স্যার 8 স্যার ইনপুট 32 আর আউটপুট 2^32। এক্স্যাক্টলি। সো আমাদেরকে 32:2^32 এই সাইজের ডিকোডার ইউজ করতে হবে, ঠিক কিনা? তাই না? তোমরা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ফাইন। সো আমাদেরকে এই সাইজের তাহলে হচ্ছে যে ইউজ করতে হবে, ডিকোডার ইউজ করতে হবে, কারণ 2^32টা মেমোরি লোকেশন থাকবে এবং প্রত্যেকটা মেমোরি লোকেশনকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার ডিকোডারের আউটপুট লাইন কতগুলো হতে হবে? 2^32 হতে হবে। আর 2^32টা যদি আউটপুট লাইন হয় ডিকোডারের, সেক্ষেত্রে ডিকোডারের ইনপুট লাইন কতগুলো হবে? 32টা হবে। সো দ্য সাইজ অফ দ্য ডিকোডার ইজ 32:2 ফাইন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে 2D মেমোরি অর্গানাইজেশনের প্রবলেমটা কি আসলে? 2D মেমোরি অর্গানাইজেশনে কিছু প্রবলেম আছে, প্রবলেমটা কি? ভাই স্যার অনেকগুলো লাইন আঁকানো লাগে। একটা প্রবলেম হচ্ছে যে হার্ডওয়্যারের কমপ্লেক্সিটি। হার্ডওয়্যার ইজ ভেরি কমপ্লেক্স ইন 2D মেমোরি অর্গানাইজেশন। কেন কমপ্লেক্স? দেখো, আমরা যদি 5:32 ডিকোডার ইউজ করি, এই ডিকোডারের তোমরা ইমপ্লিমেন্টেশন তো জানো, তাই না? তোমরা ডিএলডি যখন ল্যাব করেছো কিংবা ডিএলডি কোর্সটা তোমরা যখন স্টাডি করেছো, তখন তোমরা কিন্তু দেখেছো হাউ টু ইমপ্লিমেন্ট 3:8 ডিকোডার, হাউ টু ইমপ্লিমেন্ট 4:10 ডিকোডার, হাউ টু ইমপ্লিমেন্ট 5:32 ডিকোডার, রাইট? এবং এই ডিকোডার গুলোকে আমরা যখন আসলে ইমপ্লিমেন্ট করতাম তখন আমরা কি করতাম? লজিক গেট ইউজ করতাম, রাইট? আমাদের যে ফান্ডামেন্টাল লজিক গেট আছে, এন্ড গেট, অর গেট, নর গেট, এছাড়া ইউনিভার্সাল লজিক গেট, ন্যান্ড গেট, রাইট? এগুলো ইউজ করে আমরা বেসিক্যালি কি করতে পারতাম? যে একটা ডিকোডারকে ইমপ্লিমেন্ট করতে পারতাম, তাই না? সো তুমি যদি 5:32 ডিকোডারের জন্য একটা এক্সপ্রেশন আমাদের কি করতে হতো? শুরুতে ড্রাইভ করতে হতো, মনে আছে? একটা বুলিয়ান এক্সপ্রেশন ড্রাইভ করতে হতো, রাইট?
তারপর আমরা কি করতাম, সার্কিট ড্র করতাম, এরপরে আমরা ল্যাবে আসলে ব্রেডবোর্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতাম। ওকে, তো আমরা যদি একটু অ্যানালাইজ করি আমরা দেখতে পাবো যে 5:32 ডিকোডার আমরা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবো ইউজিং ব্রেডবোর্ড। ওকে, ইট ইজ নট ভেরি কমপ্লেক্স। কিন্তু আমরা যদি 32:32 ডিকোডার আসলে ইউজ করতে চাই তাহলে আসলে অনেক লজিক গেটের প্রয়োজন হবে। ওকে, লজিক গেটের সংখ্যা অনেক বেড়ে যাবে, বুঝতে পারছো? এন্ড গেট, অর গেট, নট গেট, অনেক লজিক গেট আমাদের আসলে ইউজ করতে হবে। এছাড়াও আমাদের র্যামের সাইজ আরো বেশি হতে পারে, ঠিক কিনা? তাই না? র্যামের সাইজ কি আরো বড় হতে পারে? সো র্যামের সাইজ যদি আরো বেশি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আরো এর থেকে আরো বেশি সাইজের ডিকোডার ইউজ করতে হবে। সো ডিকোডারের সাইজ যদি আরো বেশি হয় তাহলে কি লজিক গেটের সংখ্যাটা কি আরো বেড়ে যাবে না, ঠিক কিনা? সো লজিক গেটের সংখ্যা যত বেড়ে যাবে তোমার সার্কিট কি তত কমপ্লেক্স হবে নাকি সিম্পলার হবে? তত বেশি কমপ্লেক্স হবে। ফাইন। সো 2D মেমোরি অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে হার্ডওয়্যার ইজ ভেরি কমপ্লেক্স টু ডিজাইন হিয়ার। Okay, it is very difficult to design hardware for 2D memory organization. Why? Because the number of logic gates increased. Okay, fine. Number of logic gate অনেক বেশি এখানে ইনক্রিজ হয়ে যায়। আমরা হয়তো এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেখছি যে কারণে আমরা হয়তো এই জিনিসটা খুব বেশি রিয়েলাইজ করতে পারছি না, কিন্তু রিয়েল লাইফে আসলে নাম্বার অফ লজিক গেট অনেক বেড়ে যাবে। সো হার্ডওয়্যার উইল বি ভেরি কমপ্লেক্স। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে হার্ডওয়্যার ফিক্সড হয়ে যায়। হার্ডওয়্যার ফিক্সড হয়ে যায় কিভাবে? হার্ডওয়্যার ফিক্সড, দেখো তোমার র্যামের সাইজ যদি হয় 32/8 অথবা 32 বাইট র্যাম, সো এই ক্ষেত্রে তোমাকে 5:32 ডিকোডার ইউজ করতেই হবে, ঠিক কিনা? তাই না? প্রত্যেকটা মেমোরি লোকেশনকে সিলেক্ট করতে গেলে কি 5:32 হার্ডওয়্যার কি ইউজ করতেই হবে না, ঠিক কিনা? ফাইন। সো তার মানে কি এখানে হার্ডওয়্যারটা আমরা ফিক্সড করে ফেললাম না? এটাকে আমরা চেঞ্জ করতে পারবো? 5:32 হার্ডওয়্যার ডিকোডার আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। সো তার মানে হচ্ছে হার্ডওয়্যারটা ফিক্সড হয়ে গেল। সো হার্ডওয়্যার আর ফিক্সড করে রাখা এটা কি আসলে কোনো ফ্লেক্সিবল ডিজাইন, নাকি আমরা কাস্টমাইজ করতে পারবো পরে প্রয়োজনে? কোনটা বেশি ফ্লেক্সিবল? কাস্টমাইজ করতে পারলে আমরা সবসময় চাই কি আমাদের যে সিস্টেমটা দেওয়া আছে আমরা যেন সেটাকে কাস্টমাইজ করে নিতে পারি, রাইট? কিন্তু আমরা দেখছি আমরা যদি 2D মেমোরি অর্গানাইজেশন ইউজ করি, সো ইন দ্যাট কেস হার্ডওয়্যারটা ফিক্সড হয়ে যায়, আমরা আসলে চাইলেও সেটাকে কাস্টমাইজ করতে পারবো না। ওকে, and the third problem is it is very expensive again. Why it is expensive? Because we will be requiring more number of logic gates. ঠিক আছে? সো এখানে কয়েকটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে হার্ডওয়্যার ইজ ভেরি কমপ্লেক্স। সেকেন্ড প্রবলেম কি? It is not cost effective. Third problem, the hardware is fixed. Because the hardware is fixed in 2D memory organization, we cannot customize it. Fine. So that are the disadvantages here. So এই ডিসঅ্যাডভান্টেজ গুলোকে সলভ করার জন্য নেক্সট আরেকটা মেমোরি অর্গানাইজেশন কনসেপ্ট ইন্ট্রোডিউসড হয়েছে, তার নাম হচ্ছে 2.5D মেমোরি অর্গানাইজেশন। সো এখন আমরা দেখবো যে এই একই র্যামকে আমরা কিভাবে 2.5D মেমোরি অর্গানাইজেশন দিয়ে এর থেকে বেশি সিম্পলার ডিজাইন আমরা আসলে প্রপোজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি, এখানে আমরা হচ্ছে 32 বাইট র্যাম নিচ্ছি, যদি 4GB নিতাম তাহলে ওই যে এম এর মধ্যে সবসময় বাইটে লিখতেছি, ওখানে তো আমরা বাইটে কনভার্ট করে তারপরে লিখতাম। আমি বুঝি নাই কোশ্চেনটা, একটু বুঝিয়ে মানে শোনা যাচ্ছে না আর কি। আমরা এখানে কোশ্চেনে যেমন স্যার এখানে 32 বাইট র্যাম লিখছি না, যেমন 4GB র্যাম লিখতাম, তাহলে স্যার আমরা কেবল এম এর মানটা কি সবসময় বাইটে কনভার্ট করে নেব, মানে বাইটে দিতে হবে? ওকে, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। গুড। সো এখানে আসলে তোমাদের এইটা করার জন্য তোমাকে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার যে মেমোরি ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি নাকি বাইট অ্যাড্রেসেবল মেমোরি। ফাইন, যদি মেমোরি হয় বাইট অ্যাড্রেসেবল মেমোরি, বাইট অ্যাড্রেসেবল মেমোরিতে ওয়ার্ড সাইজ ইজ অলওয়েজ 8 বিট। ওকে, ইন বাইট অ্যাড্রেসেবল মেমোরি ওয়ার্ড সাইজ ইজ 8 বিট। ফাইন, সো তার মানে তুমি এটাকে এভাবে কনভার্ট করবা 4GB into 1 বাইট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার।
ফাইন, বাট আমি যদি বলে দিই যেটা হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি এবং ওয়ার্ড সাইজ হচ্ছে 2 বিট, সরি 2 বাইট, সো তাহলে তোমাকে এখানে ওয়ার্ড সাইজটা কত ধরে নিতে হবে? 2 বাইট। 2 বাইট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, তাহলে 16 বিট হইতেছে স্যার কলাম সংখ্যা, 16টা কলাম সংখ্যা আছে। এক্স্যাক্টলি, ফাইন। জি স্যার। ওকে, সো এখন আমরা তাহলে দেখি যে এই কমপ্লেক্স 2D মেমোরি ডিজাইনকে আমরা কিভাবে একটা সিম্পলার ডিজাইনে কনভার্ট করতে পারি ইউজিং দ্য কনসেপ্ট অফ 2.5D মেমোরি অর্গানাইজেশন টেকনিক। ওকে, সো 2.5D মেমোরি অর্গানাইজেশনে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে অ্যাগেইন আমাদেরকে র্যাম সাইজ দেওয়া থাকবে এবং র্যাম সাইজ থেকে আমরা আসলে ক্যালকুলেট করে নিব নাম্বার অফ অ্যাড লাইনস মিন্স হচ্ছে অ্যাড্রেস লাইনস, কত? 5। ওকে, নাম্বার অফ অ্যাড্রেস লাইনস ইজ 5। দেন নাম্বার অফ মেমোরি লোকেশন 32, নাম্বার অফ মেমোরি লোকেশনস হচ্ছে 32, রাইট? এবং ডেটা সাইজ or word or data size is 8 bits here. Fine. So 2.5D RAM organization আমাদেরকে প্রথমেই যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাড্রেস লাইন আছে এই অ্যাড্রেস লাইনটা আমাদের দুইটা ইকুয়াল পার্ট অর অলমোস্ট ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। এখানে আমাদের অ্যাড্রেস লাইন কতগুলো আছে আমাদের সিস্টেমে? 5টা, ঠিক কিনা? সো এটাকে কি আসলে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করা পসিবল? না স্যার। অ্যানসার ইজ নো, ইজন্ট ইট? দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করা পসিবল না। সো এই কারণে আমরা যেটা করব, আমরা এটাকে অলমোস্ট ইকুয়াল পার্টে ডিভাইড করব। সো অলমোস্ট ইকুয়াল পার্ট কি হতে পারে? 5, 2 + 3, ইজন্ট ইট? জি স্যার। ফাইন, সো 2 + 3। ওকে, সো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা শুরুতে অ্যাড্রেস লাইনকে দুটো অলমোস্ট ইকুয়াল পার্ট অর ইকুয়াল পার্ট ইফ পসিবল, লাইক আমাদের নাম্বার অফ অ্যাড্রেস লাইন যদি হয় 10 তাহলে এটাকে ইকুয়াল পার্টে ডিভাইড করা পসিবল, লাইক 5 + 5। কিন্তু যেহেতু এখানে হচ্ছে যে আমাদের নাম্বার অফ অ্যাড্রেস লাইন ইজ অড নাম্বার, সো উই ক্যানট ডিভাইড ইট ইনটু টু ইকুয়াল পার্টস, সো উই উইল টেক অলমোস্ট ইকুয়াল পার্টস, দ্যাট মিন্স 2 + 3। Fine. Then what we have to do, we have to construct a matrix again of size 2 to the power 2 by 2 to the power 3. ঠিক আছে, আমি যদি এটাকে একটু জেনারেলাইজ করে বলি, আমাদের নাম্বার অফ অ্যাড্রেস লাইন যদি হয় সাপোজ পিটা অ্যাড্রেস লাইন আছে এবং এটাকে আমরা দুটো অলমোস্ট ইকুয়াল পার্টে ডিভাইড করলাম, জে প্লাস কে। এখানে পি মানে হচ্ছে 5, জে মানে হচ্ছে 2, কে মানে হচ্ছে 3। দেন আমাদেরকে একটা ম্যাট্রিক্স এখন ড্র করতে হবে অথবা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে যার ডাইমেনশনটা কত হবে? 2 to the power j by 2 to the power k. Fine. Or 2 to the power k by 2 to the power j. Is it clear? জি স্যার। ফাইন, সো তার মানে আমরা দুইটা কাজ করতে পারি, আমরা হয় প্রথম ডাইমেনশনটা নিতে পারি 2 to the power j by 2 to the power k or 2 to the power k by 2 to the power j। তার মানে আমার এখানে ম্যাট্রিক্সের ডাইমেনশন হতে পারে 2 to the power 2 by 2 to the power 3 or 2 কিউব by 2 স্কয়ার। এই দুটা ডাইমেনশনের যে কোনো একটা ডাইমেনশন আমরা চুজ করতে পারি। সো হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ? First one. Okay, so let us choose the first one. Okay, so আমরা 2 স্কয়ার by 2 কিউব এই ডাইমেনশনটা আমরা চুজ করলাম। সো তার মানে আমাদের এই যে এই ডাইমেনশনে ফার্স্ট যে আমাদের ডাইমেনশন সেখানে রো কতগুলো থাকবে? 4টা, ঠিক কিনা? কলাম কতগুলো থাকবে? 8টা, রাইট? সো আমরা তাহলে 4টা রো এবং 8টা কলাম ড্র করে ফেলি। এক, 2,
3, রাইট? 1 2 3, ওকে 4. So let me erase this part. আমরা ডাইমেনশনটা একটু মনে রাখি, 2 to the power 3 একটা, 2 to the power 2 স্কয়ার অর 2 স্কয়ার বাই 2 কিউব, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন হওয়া পসিবল ছিল। সো এখান থেকে আমরা আরো একটা কলাম বাড়িয়ে দিই, তাহলে কতগুলো হলো? 0 1 2 3 4 5, মানে 6টা, 6 and this is 7. ওকে, সো আমার রো কতগুলো হবে? 4টা, 0 1 2 3, ফাইন। সো আমরা তাহলে কতগুলো রো নিলাম? 4টা, আর কতগুলো কলাম নিয়েছি? 8টা, ফাইন। ওকে, সো এখন এই যে প্রত্যেকটা the place where column and row intersects is called as cell of that matrix, isn't it? So এগুলো হচ্ছে প্রত্যেকটা সেল, রাইট? এখন প্রত্যেকটা সেলে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলে আসলে কি থাকবে? এক একটা মেমরি ওয়ার্ড থাকবে, ফাইন। ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলে কি থাকবে? একটা করে মেমরি ওয়ার্ড থাকবে, বোঝা গেছে? সো প্রত্যেকটা মেমরি ওয়ার্ডের সাইজ কত তাহলে এখানে? 8 বিট, isn't it? প্রত্যেকটা মেমরি ওয়ার্ডের সাইজ হচ্ছে এখানে 8 বিট, রাইট? সো এখানে একটা মেমরি ওয়ার্ড থাকবে, এখানে একটা মেমরি ওয়ার্ড থাকবে, যে মেমরি ওয়ার্ডের সাইজ হচ্ছে 8 বিট। 1 2 3 4 5 6 7 8টা, ওকে। একইভাবে এখানে প্রত্যেকটাতে একটা করে মেমরি ওয়ার্ড থাকবে, হ্যাঁ, 8 বিটের মেমরি ওয়ার্ড, ফাইন। সো আমি একবারে লিখে দিলাম 8 বিট মেমরি ওয়ার্ড, ফাইন, 8 বিট মেমরি ওয়ার্ড, ওকে। এখন এই 8 বিট মেমরি ওয়ার্ডের ভিতরে 8টা করে সেল থাকবে, তাই না? যেখানে প্রত্যেকটা সেল একটা করে বিট স্টোর করে থাকে, ইদার 0 or 1। আমি সবগুলো আসলে দেখাচ্ছি না এখানে, তোমরা ধরে নিবা যে প্রত্যেকটা মেমরি ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলে একটা করে কি আছে? 8 বিটের মেমরি ওয়ার্ড আছে। লাইক আমি এখানে আরেকটা দেখাই, এটা হচ্ছে একটা 8 বিট মেমরি ওয়ার্ড, 8 বিট মেমরি ওয়ার্ড। এখানে যদি আমি আর একটা দেখাই, যেটা হচ্ছে 8 বিট মেমরি ওয়ার্ড, ফাইন, 8 বিট মেমরি ওয়ার্ড, ওকে। এখন আমি যদি আমি না, অ্যাকচুয়ালি সিপিইউ যদি কোনো একটা পার্টিকুলার মেমরি ওয়ার্ডকে অ্যাক্সেস করতে চাই, অথবা সিপিইউ যদি কোনো একটা পার্টিকুলার মেমরি ওয়ার্ডকে রিড করতে চাই, ফাইন, তাহলে সিপিইউর কি কি কাজ করতে হবে বলো তো? লাইক সিপিইউ যদি এই মেমরি ওয়ার্ডটাকে রিড করতে চাই, তাহলে সিপিইউর কোন কোন ইনফরমেশন জানার প্রয়োজন পড়বে? ওই সেলের অ্যাড্রেস জানতে হবে, এই সেলের অ্যাড্রেসটা জানতে হবে, তাই না? ম্যাট্রিক্সের এই সেলের অথবা এই মেমরির এই সেলের অ্যাড্রেসটা কত? সো মেমরির এই সেলের অ্যাড্রেসটা আমরা কিভাবে জানতে পারি? রো কমা কলাম থেকে, তাই না? তার মানে সিপিইউ যদি 2.5D মেমরি অর্গানাইজেশন ইউজ করে থাকে আমাদের সিস্টেমে, তাহলে সিপিইউ এখন যদি কোন একটা পার্টিকুলার মেমরি ওয়ার্ডকে অ্যাক্সেস করতে চায় বা রিড করতে চায়, কিংবা কোন একটা পার্টিকুলার মেমরি সেলে সে যদি ডেটা রাইট করতে চায়, তাহলে সিপিইউ কে যে অ্যাড্রেস জেনারেট করবে তার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম, ঠিক কিনা? মানে সিপিইউ কে এই যে এই রোটা জেনারেট করতে হবে এবং এই কলামটা জেনারেট করতে হবে, ঠিক কিনা? কারণ এই সেলের পার্টিকুলার এই সেলের লোকেশন হচ্ছে 2,4, রাইট? 2,4, ঠিক কিনা? ফাইন। সো এখন এই রোটাকে সিলেক্ট করার জন্য আমরা কি নিব? একটা ডিকোডার, রাইট? রোকে সিলেক্ট করার জন্য আমাদের কি নিতে হবে? একটা ডিকোডার। এই ডিকোডারটা নাম দিব হচ্ছে রো সিলেক্ট ডিকোডার, রো সিলেক্ট ডিকোডার, ফাইন। এখন এই কলামগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের কি নিতে হবে? अगेन একটা ডিকোডার নিতে হবে এবং যার নাম আমরা দিব হচ্ছে কলাম সিলেক্ট ডিকোডার, ফাইন। সো এখানে আমরা একটা নাম দিয়ে দিই, এটা নাম আমরা দিয়ে দিই হচ্ছে যে কলাম সিলেক্ট ডিকোডার, কলাম সিলেক্ট ডিকোডার, ফাইন। এখন তোমরা আমাকে বলো তো যে রো সিলেক্ট ডিকোডারের সাইজটা কত হবে? সাইজ মানে হচ্ছে যে কতগুলো ইনপুট থাকবে, কতগুলো আউটপুট থাকবে? 2:4, তাই না? 4টা আউটপুট, 2টা ইনপুট, গ্রেট। সো ফাইন। এখন কলাম সিলেক্ট যে ডিকোডার তার সাইজটা কত হবে? 3:8, তাই না? সো এখান থেকে 1 2 3 4 5 6
7 8, তো 3:8 ডিকোডার। তাহলে এখানে তার ইনপুট কতগুলো থাকবে? 3টা। ফাইন। এখন এই যে ডিকোডারের যে ইনপুট লাইন, রো সিলেক্ট ডিকোডার এবং কলাম সিলেক্ট ডিকোডার, দেখো রো সিলেক্ট ডিকোডারের ইনপুট লাইন হচ্ছে 2টা, কলাম সিলেক্ট ডিকোডারের ইনপুট লাইন হচ্ছে 3টা। তাহলে টোটাল ইনপুট লাইন আসলে কত? 2টা ডিকোডার মিলিয়ে 5টা, ঠিক কিনা? ইজন্ট ইট? সো 5টা হচ্ছে কি আমার আসলে অ্যাড্রেস লাইন, রাইট? সো আমাদের যে অ্যাড্রেস লাইন ছিল 5টা, A0 A1 A2 A3 A4, এই অ্যাড্রেস লাইনকে আমরা বেসিক্যালি 2টা ইকুয়াল পার্টে ডিভাইড করেছি, অলমোস্ট ইকুয়াল পার্ট। লাইক হচ্ছে A0 A1 এই 2টা অ্যাড্রেস লাইন কানেক্ট হয়ে যাবে আসলে এই রো সিলেক্ট ডিকোডারের সাথে, এবং অ্যাকচুয়ালি লোয়ার অর্ডার, ফাইন, লোয়ার অর্ডার অ্যাড্রেস লাইন গুলো কানেক্ট হয়ে যাবে হচ্ছে রো সিলেক্ট ডিকোডারের সাথে, এবং হায়ার অর্ডার অ্যাড্রেস লাইন গুলো কানেক্ট হয়ে যাবে হচ্ছে A2 A3 A4 কলাম সিলেক্ট ডিকোডারের সাথে। ফাইন। এখন যদি মেমোরি এই পার্টিকুলার লোকেশনটাকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে কত অ্যাড্রেস জেনারেট করতে হবে? 2, তাই না? সেখানে কি থাকতে হবে? 1 0, মানে হচ্ছে কি 2, রাইট? আর এখানে তাকে কত সিলেক্ট করতে হবে? 4, ঠিক কিনা? 4। সো তাহলে এখানকার ইনপুটটা কত হবে? 1 0 0 4, রাইট? জি স্যার। ওকে, সো এই কম্বিনেশন যদি সিপিইউ জেনারেট করতে পারে, দেন এই পার্টিকুলার লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে তখন, এবং এই পার্টিকুলার লোকেশনের যে মেমোরি ওয়ার্ড আছে সেই মেমোরি ওয়ার্ডটাকে তখন সিপিইউ রিড করতে পারবে, তাই না? এখন এই মেমোরি ওয়ার্ডটাকে যদি আমরা আসলে মেমোরি থেকে সিপিইউ তে ট্রান্সফার করতে চাই, তাহলে কোন বাস ইউজ করব? অ্যাড্রেস বাস নাকি ডেটা বাস? ডেটা বাস। তার মানে এই যে প্রত্যেকটা মেমোরি ওয়ার্ডের সাথে কি থাকবে? কানেক্টেড থাকবে, ডেটা বাস গুলো কানেক্টেড থাকবে। বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কি থাকবে? কানেক্টেড থাকবে, ডেটা বাস গুলো কানেক্টেড থাকবে, রাইট? তার মানে এখান থেকে তোমরা দেখো 8টা করে ডেটা বাস কানেক্টেড থাকবে প্রত্যেকটা মেমোরি ওয়ার্ডের সাথে, কারণ 8 বিট মেমোরি ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, রাইট? বুঝতে পারছো? জি স্যার। ওকে স্যার, আমরা আরেকটা আর্কিটেকচারে ধরলাম, ওটা করব না, মানে কোনটা চুজ করব আসলে? এখানে তো 2টা ছিল। আমি বলছি, আমি এখনো শেষ করি নাই, ঠিক আছে? তো এখন দেখো তোমরা, আমরা যদি আগে 2D অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করি, 2D অর্গানাইজেশনের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে 2D অর্গানাইজেশনে প্রথম যে প্রবলেমটা ছিল যে হার্ডওয়্যার ইজ কমপ্লেক্স হার্ডওয়্যার ডিজাইন, রাইট? হার্ডওয়্যার কমপ্লেক্স। সো এখানে আমার হার্ডওয়্যারটা সিম্পলার হয়ে গেছে। কিভাবে? দেখো, ওখানে আমরা ইউজ করতাম হচ্ছে 5:32 ডিকোডার। সো 5:32 ডিকোডার তুমি আসলে ল্যাবে গিয়ে ইমপ্লিমেন্ট করে দেখবা যে কতগুলো একটা বুলিয়ান এক্সপ্রেশন হয়ে যাবে বড়, এবং সেই বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করার জন্য তোমার আসলে অনেকগুলো লজিক গেটের প্রয়োজন হবে। কিন্তু এখানে দেখো, আমরা এখানে যে 2টা ডিকোডার ইউজ করেছি, 2টা ডিকোডারের সাইজই কিন্তু খুব ছোট, একটা হচ্ছে 2:4 আর একটা হচ্ছে 3:8। ফাইন। তো তুমি যদি দেখো যে 2:4 এবং 3:8 ডিকোডার ইমপ্লিমেন্ট করো, দেন দেখবা এখানে আসলে হার্ডওয়্যারের সংখ্যাটা কম লাগে, মানে লজিক গেটের সংখ্যাটা কমে যায়। বোঝা গেছে? সো লজিক গেট যদি আমাদের কম লাগে ডিকোডার গুলোকে ইমপ্লিমেন্ট করতে, দেন আমাদের অফকোর্স ডিজাইনটা কি হয়ে যাবে? সিম্পলার হয়ে যাবে না? ঠিক আছে, তোমরা বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন পড়ে এসছো ডিএলডি তে, তাই না? পড়েছো? জি স্যার। এক্সপ্রেশন সিম্পলিফাই করার মিনিংটা কি বলো তো? আমরা যদি বলি কোন একটা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করো, তাহলে এক্সপ্রেশন সিম্পলিফাই করার মিনিংটা কি জানো তোমরা? স্যার লজিক গেট হচ্ছে আউটপুটটা ঠিক থাকবে, হ্যাঁ, কিন্তু গেট গুলো কমায়, নাম্বার অফ গেটস কমিয়ে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে সিম্পলিফিকেশনের মিনিং। ঠিক আছে, ছোটবেলায় আমি ম্যাথমেটিক্স এর সিম্পলিফিকেশনের মিনিং বুঝতাম না। হ্যাঁ, লাইক হচ্ছে এমন একটা ইকুয়েশন দেয়া থাকতো x² + 5x + 6, এবং বলা হতো এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো। আমার কাছে কখনো কখনো মনে হতো যে ম্যাথমেটিক্স এর ইকুয়েশন গুলো সিম্পলিফাই করতে গেলে সিম্পলিফাইড ইকুয়েশন গিভেন ইকুয়েশনের থেকে বড় হয়ে যায়। ওকে, সো অ্যাকচুয়ালি এখানেও ম্যাথমেটিক্স এর কনসেপ্টটা সেম। এখানে তোমাকে যদি ইকুয়েশনকে সিম্পলিফাই করতে বলা হয়, তুমি ফাইনালি কি করবা? x + 3 আর x + 2, এটাই হচ্ছে এর সিম্পলিফাইড ইকুয়েশন, রাইট? তাই না? সো তার মানে এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন কমানো, এই জায়গায় ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশনের মিনিং। এক মিনিট ওয়েট করো, আমার এখানে আজান দিচ্ছে।
লাইক এখানে দেখো তোমার কয়টা মাল্টিপ্লিকেশন দরকার, 2টা 3টা, কয়টা এডিশন দরকার, 2টা। বাট সিম্পলিফাইড ইকুয়েশন যদি আমরা দেখি এখানে কতগুলো এডিশন দরকার, 2টা। এডিশন হ্যাজ নট রিডিউসড অ্যাকচুয়ালি, বাট মাল্টিপ্লিকেশন দরকার এখানে হচ্ছে একটা। So the number of multiplications has reduced here. Fine. So that's why actually we call this to be the simplified equation of this given expression. Okay. So আমরা তাহলে একটা প্রবলেম সলভ করতে পেরেছি 2D মেমরি অর্গানাইজেশনের, সেটা হচ্ছে যে হার্ডওয়্যারটাকে আমরা সিম্পলার করতে পেরেছি, তাই না? এখানে হার্ডওয়্যারের যে ডিজাইন, দ্যাট ইজ দ্য সিম্পলার ডিজাইন দেন 2D মেমরি অর্গানাইজেশন। ফাইন। সেকেন্ড প্রবলেম যেটা ছিল আমার 2D মেমরি অর্গানাইজেশনে, সেটা ছিল ওখানে হার্ডওয়্যার গুলো ফিক্সড ছিল, এন্ড বিকজ দ্য হার্ডওয়্যার ওয়ার ফিক্সড, সো উই কুড নট কাস্টমাইজ ইট। সো আমরা দেখি 2.5D মেমরি অর্গানাইজেশন আমরা যদি ইউজ করি, সো ইন দ্যাট কেস আমরা আসলে এটাকে কাস্টমাইজ করতে পারি কিনা। তোমার কাছে কি মনে হচ্ছে, এটাকে কাস্টমাইজ করা যাবে? স্যার যেকোনো একটা ঠিক রেখে আরেকটা একটু লাউডলি বলো, কথা বলবেন। তোমাদের কাছে কি মনে হচ্ছে, এখানে কি আমরা হার্ডওয়্যারকে আসলে কাস্টমাইজ করতে পারবো, নাকি এখানেও হার্ডওয়্যার আসলে ফিক্সড? করা যাবে স্যার, কাইন্ড অফ 50 তো হার্ডওয়্যার ফিক্সড নাকি কাস্টমাইজ করা যাবে? কাস্টমাইজ করা যাচ্ছে না, কারণ আমরা 2 to 4 একটু যাবে স্যার, এটাকে চেঞ্জ করতে পারবো। দেখো এখানে তুমি আসলে এই অর্গানাইজেশনে হার্ডওয়্যারটা আসলে ফিক্সড না, হার্ডওয়্যার হচ্ছে ভেরিয়েবল। আমরা উই ক্যান কাস্টমাইজ ইট। হাউ? ওকে, লেট মি টেল ইউ দ্যাট। তুমি আসলে চুজ করছিলা এই যে এই কম্বিনেশনটা, জি স্যার, হ্যাঁ 2 কিউব বাই 2 স্কয়ার বাই 2 কিউব, কিন্তু তুমি যদি এই কম্বিনেশনটা চুজ না করে এই কম্বিনেশনটা তুমি যদি চুজ করো, তাহলে এখানে তোমার চলে আসবে হচ্ছে 3:8 ডিকোডার, এবং এখানে চলে আসবে 2:4 ডিকোডার। দ্যাট মিন্স ইউ হ্যাভ অপশনস, রাইট? You can either choose this combination or you can either choose this combination. তুমি ফার্স্ট কম্বিনেশনটা চুজ করলে তোমার এই 2:4 এখানে 3:8 ডিকোডার এখানে ইউজ করতে হবে। তুমি যদি সেকেন্ড কম্বিনেশন চুজ করো, দ্যাট মিন্স 2 কিউব বাই 2 স্কয়ার, দেন ইন দ্যাট কেস তুমি এখানে আসলে ইউজ করবা 3:8 ডিকোডার, এখানে তুমি ইউজ করবা 2:4 ডিকোডার। দ্যাট মিন্স again the hardware is not fixed before. Fine. You can customize the hardware on your own. Okay, you can actually কাস্টমাইজ দ্য ডিজাইন। ফাইন। কিন্তু আগের যে ডিজাইন ছিল ওখানে কিন্তু এই সুযোগটা তোমার আসলে নাই, কারণ ওখানে তোমাকে অল দ্য টাইম তোমাকে 2n/m এই ম্যাট্রিক্স তোমাকে চুজ করতে হবে, এবং এই ম্যাট্রিক্স চুজ করতে গেলে তোমাকে আসলে n × 2n এই সাইজের ডিকোডার ইউজ করতেই হবে। ইউ ক্যানট কাস্টমাইজ ইট এট দ্য টাইম অফ ডিজাইনিং। ওকে, ফাইন। সো the third problem that we had faced with 2D memory organization is it was not cost effective. Why? Because we required more number of logic gates to design that organization. কিন্তু এখানে যেহেতু আমাদের লজিক গেটের সংখ্যাটা কমে যাচ্ছে, হার্ডওয়্যারের ডিজাইনটা যেহেতু সিম্পলার ডিজাইন, সো অফ কোর্স ইট উইল বি কস্ট ইফেক্টিভ, ইজন্ট ইট? রাইট? আমাদের যদি নাম্বার অফ লজিক গেট কমে যায় তাহলে এটা কস্ট ইফেক্টিভ হবে, ঠিক কিনা? ওকে, এখন তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এটা যেহেতু একটা র‍্যাম স্যার, তাহলে তো এখানে রিড আর রাইট দুইটারই প্রয়োজন পড়তে পারে, তো এটা স্যার মানে বোঝাবো কিভাবে এখানে? এটা তুমি কিভাবে বোঝাবা? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। ফাইন। সো আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে সিপিইউর সাথে যে অ্যাড্রেস বাসগুলো কানেক্টেড থাকে সেটাকে আসলে আমরা র‍্যামের সাথে কিভাবে কানেক্ট করব, এছাড়াও সিপিইউর সাথে যে ডেটা বাসগুলো কানেক্টেড থাকে সেটাকে আমরা কিভাবে আসলে এখানে কানেক্ট করব। বাট দ্য থার্ড পয়েন্ট ইজ কন্ট্রোল বাস। আমরা কন্ট্রোল বাস দিয়ে সবসময় আসলে সিপিইউ যদি মেমোরি থেকে ডেটাকে রিড করতে চাই, দেন সিপিইউ হ্যাজ টু সেন্ড control memory read control signal through the data bus to the memory. Or if CPU wants to write some data into memory, then CPU has to send memory write signal through the control bus. ঠিক কিনা? তাই তো? ফাইন। সো এই কনসেপ্টটা বোঝার জন্য আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে মেমোরি সাইজ এবং মেমোরি রিকোয়ারমেন্ট নিয়ে যখন ডিসকাস করব তখন তোমাদেরকে বলবো, ঠিক আছে, যে কিভাবে কন্ট্রোল বাস দিয়ে আসলে মেমোরি রিড সিগন্যাল, মেমোরি রাইট সিগন্যাল, এছাড়া আরো কিছু কন্ট্রোল কমান্ড আছে যেগুলো আসলে কিভাবে পাস করতে হয় ওটা দেখাবো। তোমাদের দেখবা যে কোর্স আউটলাইনে দেওয়া আছে একটা টপিকের নাম হচ্ছে রিকোয়ারমেন্টস অফ মেমোরি। ওকে,
ওটা নিয়ে যখন ডিসকাস করব তখন আমরা দেখব, ঠিক আছে? জি স্যার। বাট দ্যাট ইজ অল ফর নাও। সো তোমাদের এখানে যদি কোনো কোশ্চেন না থাকে, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা সেলে 8 বিট করে, মানে একটা করে 1 বাইট করে রাখতেছি আমরা প্রত্যেকটা সেল 8 বিটের। আর আমরা এর আগে যেটা করছি 2D আর্কিটেকচারে, ওখানে আমরা হচ্ছে পুরো রোতে একটা ওয়ার্ড রাখতেছি, এক্স্যাক্টলি প্রত্যেকটা সেল একটা করে বিট, এরকম কি স্যার? যে ওখানে একটা রো মানে হচ্ছে 1 ওয়ার্ড, আর এখানে প্রত্যেকটা সেল মানে 1 ওয়ার্ড। এক্স্যাক্টলি, এখানে প্রত্যেকটা সেলে হচ্ছে একটা করে ওয়ার্ড থাকবে, আর ওখানে প্রত্যেকটা রোতে থাকবে একটা ওয়ার্ড। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। ফাইন, ঠিক আছে? তাহলে এখন এখানে কোশ্চেন স্যার আমরা হচ্ছে যে বেশি ডাটাও রাখতে পারতেছি না, এটাও বেনিফিট না? বেশি ডেটা তো আমি রাখতে পারছি না, ঠিক আছে? ডেটা তো সেম, ওখানেও ছিল 32টা মেমোরি লোকেশন, মানে তুমি 32টা মেমোরি ওয়ার্ড রাখতে পারবা, এখানেও তুমি 32টা মেমোরি ওয়ার্ডই রাখতে পারছো। দেখো 4টা রো 8টা কলাম, 32 memory location. The memory জি location স্যার। is not going to change because you are using 32-bit RAM, 32 byte RAM, right? So memory location তো fixed, ঠিক আছে? এখন এই 32 memory location কে তুমি কিভাবে, কতটা সিম্পল ডিজাইনে তুমি আসলে র্যামটা ম্যানুফ্যাকচার করতে পারো, র্যাম ডিজাইন করতে পারো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে ফাইন। এখন আমরা যদি একটু শিওর, এক্স্যাক্টলি। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা মাল্টিপল র্যাম চিপ থাকে, তাই না? একাধিক স্লট থাকে অথবা মাল্টিপল র্যাম চিপ থাকে, ঠিক কিনা? সো মাল্টিপল র্যাম চিপকে ডিফারেন্ট স্লটে আমরা ইনসার্ট করি, রাইট? দ্যাট ইজ ইয়ার কোশ্চেন, ইজন্ট ইট? হুম 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 এক্স্যাক্টলি, ওগুলো তোমাকে জিরো করে দিতে হবে তুমি যদি একটা স্লটকে চেঞ্জ করে দাও, ঠিক আছে? এটা আমি থিওরিটিক্যাল, তোমার এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। ওকে, বুঝতে পারছো কিনা? ঠিক আছে স্যার ওটা কি হবে? কারণ 32 বিট যদি হয়, যদি র্যাম যদি 16 করে, স্যার 32 বিট যদি মানে প্রসেসর হয়, এবং ওটা তো হচ্ছে 16 করে দুটো করে পার্টিশন আছে। ওটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, যদি আমরা তুলে দিই তাহলে কি করব ইন দ্যাট কেস? বাট এটা অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস দিস ডাজ নট হ্যাপেন, ঠিক আছে? 32 বিট প্রসেসর মানে প্রত্যেকটা মেমোরি ওয়ার্ড সাইজ হচ্ছে 32 বিট, ইট ইজ মাস্ট, ইট ইজ এ মাস্ট। জি, ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য থিওরিটিক্যাল কোশ্চেন। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এটাকে কেন আমরা 2.5D মেমোরি অর্গানাইজেশন বলা হয়? তোমরা দেখো আগেরটা ছিল কি 2D অ্যারে, ঠিক কিনা? এর আগে আমরা যে ম্যাট্রিক্স গুলো সবসময় কিন্তু 2D অ্যারে, রাইট? কিন্তু এখানে তোমরা দেখো এটা কি আসলে 2D অ্যারে? এটা কি 2D অ্যারে? এই তোমরা তোমরা তো অ্যারে সম্পর্কে সবাই জানো, ঠিক কিনা? রাইট? সো এটা কি 2D অ্যারে? রো কলাম তো দেখা যাচ্ছে, তো রো কলাম থাকা মানে সেটাও 2D, রাইট? এখন এই প্রত্যেকটা সেলে কি কি আছে? একটা করে মেমোরি ওয়ার্ড আছে না, যার সাইজ হচ্ছে 8 বিট। জি, ঠিক আছে। সো এটা আসলে কাইন্ড অফ 3D রিপ্রেজেন্টেশন, ঠিক কিনা? জি স্যার। 3D অ্যারে কনসেপ্টটা কি বাবা? এরকম রো থাকবে যেখানে এই প্রত্যেকটা সেলের ভিতর আরেকটা অ্যারে থাকবে, তাই না? বাট এখানে একটা করে ভিতরে টুকুলাতে তো স্যার রো নাই, শুধু কলাম আছে তো। সো এটা হচ্ছে কাইন্ড অফ 3D রিপ্রেজেন্টেশন। সো এটাকে আসলে 3D রিপ্রেজেন্টেশন বলা হয় না, এবং এটাকে 2D রিপ্রেজেন্টেশনও বলা যায় না। সো এই জন্য এটার নাম হচ্ছে আসলে 2.5D মেমোরি অর্গানাইজেশন। স্যার 2.5 কে জন্য বলতেছি যে ওই যে ভিতরের ওয়ার্ড গুলো তো আসলে রো কলাম দিয়ে, হ্যাঁ এটা আসলে 8 বিট ফিক্সড, এটা তো চেঞ্জ হয় না। সো যে কারণে এটাকে আসলে 2.5D বলা হয়। ওকে, that's the naming convention. So if you have not any more questions, then we can move to the next topic. Okay, so এখন আমরা যেটা দেখব, যে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে যে ডেটা বাস, অ্যাড্রেস বাস গুলোকে ইউজ করতে হয়, রাইট? এরপরে কিভাবে মেমোরি কে অর্গানাইজ করতে পারি একটা গিভেন মেমোরি সাইজকে। আমি তোমাদের হয়তো কোশ্চেন এমন কোশ্চেন দিয়ে দিতে পারি যে সাপোজ তোমাদেরকে একটা সাইজ বলে দিলাম যে 8 GB মেমোরি, 8 GB মেমোরির জন্য
দুই ধরনের অর্গানাইজেশন দেখো, একটা হচ্ছে 2D অর্গানাইজেশন আর 2.5D অর্গানাইজেশন। তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু ডিল করতে হবে এক্সামে, সো কনসেপ্ট ক্লিয়ার রাখবা। এছাড়াও আমি তোমাদের সাথে এতক্ষণ যা যা কিছু ডিসকাস করেছি, এখান থেকে আমি কিন্তু আরো কিছু ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দিতে পারি। ফাইন, সো তোমাদের যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, দেন ইউ আর গোইং টু বি এবল টু অ্যান্সার দ্যাট, আদারওয়াইজ নট। সো মেমোরাইজেশন টাইপের কোশ্চেন কেউ পাবা, এটা ভুলে যাও এক্সামে। স্যার যদি কিছু বলা না থাকে তাহলে বাইট অ্যাড্রেসেবল ধরে করব। কিছু বলা না থাকলে বাইট অ্যাড্রেসেবল, আর যদি বলা থাকে দেন ওয়ার্ড সাইজটা বলেই দেওয়া হবে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড সাইজ হিয়ার। ঠিক আছে? জি স্যার। ওকে, সো এখন আমরা দেখবো যে হাউ ডাজ সিপিইউ এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন। ওকে, কিভাবে সিপিইউ একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা যখন প্রোগ্রাম লিখি, বেসিক্যালি একটা প্রোগ্রামের ভিতর আসলে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে এবং ডেটা থাকে। একটা প্রোগ্রামে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে ডেটা। এবং অ্যাকর্ডিং টু ভন নিউম্যান আর্কিটেকচার, ডেটা এবং ইনস্ট্রাকশন দুটাকেই অপারেটিং সিস্টেম মেইন মেমোরিতে রেখে দেয়। যখন কোনো একটা প্রোগ্রামকে আমরা রান করি, তখন অপারেটিং সিস্টেম কি কাজ করে, ডেটা এবং ইনস্ট্রাকশন দুটাকেই মেইন মেমোরিতে রেখে দেয়। ঠিক আছে, স্টোর করে রাখে। এটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচারের কনসেপ্ট। ওকে, সো আমরা দেখবো যে এখন কিভাবে সিপিইউ একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনকে প্রসেস করে থাকে। ঠিক আছে, সো তার জন্য আমি তোমাদেরকে স্লাইডটাই দেখাই। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার। ও, আমাকে শেয়ার অফ করতে হবে নাকি? সো শেয়ার অফ করে দিই আমি, তাহলে দেই স্ক্রিন শেয়ার দিই। ওকে, সো তোমরা এখন তো স্লাইড দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। ফাইন, সো এখানে দেখো, এখানে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স কোড দেওয়া আছে, যে সোর্স কোডটা আমরা গতদিনও দেখছিলাম, তাই না? এবং আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে কিভাবে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়, রাইট? এবং এখানে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডটা লিখেছি, ফাইন, তোমরা কি বলতে পারবা যে সিপিইউ কোন ইনস্ট্রাকশন ফরম্যাটকে ফলো করে লেখা হয়েছে? ওয়ান ইনস্ট্রাকশন সেট। 4 ধরনের ইনস্ট্রাকশন ফরম্যাট আর্কিটেকচার আছে। সিপিইউ ক্যান ফলো ওয়ান অফ দ্য 4 instruction format architecture. Number 1 is 0 instruction format architecture. Number 2 is 2 address instruction format architecture. Number 3 is 3 address instruction format architecture. And number 4 is 4 address instruction format architecture. Sorry, 0, 1, 2 and 3 address instruction format architecture. ঠিক আছে? তো তোমরা আমাকে বলতে পারবা যে এখানে হচ্ছে যে সিপিইউ কোন আর্কিটেকচারকে ফলো করে? এই অ্যাসেম্বলি কোডটা দেখো, 1 instruction set, 1 address instruction format architecture. In 0 address instruction format architecture there is no address. Fine, okay, এখানে দেখো প্রত্যেকটা একটা ইনস্ট্রাকশনের, এই যে এই ইনস্ট্রাকশনের z equals to x plus y, এই কোডে আসলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ডেটা, x এর ভ্যালু আর y এর ভ্যালু দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার ডেটা এই প্রোগ্রামের জন্য। এবং এইটা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রাকশন, z equals to x plus y. সো যখনই আমরা এই প্রোগ্রামটাকে লোড করব, তাই না, এট ফার্স্ট কম্পাইল করলে এই ইনস্ট্রাকশন z equals to x plus y, এই ইনস্ট্রাকশনটাকে কনভার্ট করে দিবে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এবং যেহেতু বিকজ আমরা ধরে নিচ্ছি যে সিপিইউ ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট আর্কিটেকচার ফলো করে, সো এর ইকুইভ্যালেন্ট কোডটা হয়ে যাবে এইটা, লোড এক্স অ্যাড ওয়াই স্টোর জেড। তার মানে একটা সিঙ্গেল লাইন ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 3 instructions in assembly language. That's why it is very difficult to write assembly language program. এখানে অনেক লাইন লিখতে হয় এবং it is very difficult to manage. Okay, সো ভন নিউম্যান আর্কিটেকচারের কনসেপ্ট কি? যখনই কোন একটা প্রোগ্রামকে রান করা হয় তখন অপারেটিং সিস্টেম ওই প্রোগ্রামটাকে মেইন মেমোরিতে লোড করে, এবং প্রোগ্রামের ভিতরে যেহেতু দুইটা পার্ট থাকে, ডেটা এবং ইনস্ট্রাকশন, অপারেটিং সিস্টেম ডেটা এবং ইনস্ট্রাকশন দুইটাকেই মেইন মেমোরিতে রেখে দেয়। সো আমরা দেখি যে এখানে এই যে লোড এক্স, এই ইনস্ট্রাকশনটাকে 1 নাম্বার মেমোরি অ্যাড্রেসে, 1 নাম্বার মেমোরি লোকেশনে রেখে দেওয়া আছে। এরপর সেকেন্ড অ্যাড ওয়াই, এই ইনস্ট্রাকশনটাকে 2 নাম্বার মেমোরি লোকেশনে রেখে দেওয়া আছে, তাই না? এরপর হচ্ছে স্টোর জেড, 3 নাম্বার ইনস্ট্রাকশনটাকে কোথায় রেখে দিয়েছে? 3 নাম্বার মেমোরি লোকেশনে। এই যে 1, 2, 3, 4 এগুলো সবই হচ্ছে মেমোরি লোকেশন আর মেমোরি অ্যাড্রেস নাম্বার। ওকে, এবং লোড 5, লোড 2, এই লোড 5টা কি? এই মেমোরি লোকেশন, 1 নাম্বার মেমোরি লোকেশনের
কন্টেন্ট, অথবা মেমোরি অ্যাড্রেস 1 এর কন্টেন্ট হচ্ছে লোড 5, মেমোরি অ্যাড্রেস 3 এর কনসেপ্ট হচ্ছে স্টোর 7। ওকে, এই যে এখানে 5 এবং 6 5 নাম্বার মেমোরি অ্যাড্রেস বা 5 নাম্বার মেমোরি লোকেশনে রাখা হয়েছে 12 কে। 12 হচ্ছে একটা ডেটা। 6 নাম্বার মেমোরি লোকেশন বা 6 নাম্বার মেমোরি অ্যাড্রেসে রাখা আছে 8 কে। 8 হচ্ছে একটা ডেটা। ঠিক আছে, ওকে। এখন অ্যাড্রেসিং মোড তোমরা পড়েছো না? জি স্যার। অ্যাড্রেসিং মোড, ওকে। অ্যাড্রেসিং মোড কি কি টাইপের অ্যাড্রেসিং মোড থাকা পসিবল বলো তো? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ওকে, ডিরেক্ট যেহেতু বলতে পারছো, আই এম হ্যাপি উইথ দ্যাট। ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ওকে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ফাইন। সো এখানে তোমরা আমাকে বলতে পারবা যে এখানে কোন অ্যাড্রেসিং মোড ইউজ করে আসলে ইনস্ট্রাকশন গুলো লেখা হয়েছে? এখানে সবগুলো হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। হ্যাঁ, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে, দেখো একটা ইনস্ট্রাকশনের 2টা 3টা পার্ট থাকে। আমি এটা নিয়ে পরে একটা ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, ইনস্ট্রাকশন ফরম্যাট নিয়ে বেসিক্যালি। সো একটা ইনস্ট্রাকশনে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে অপকোড। অপকোড ডিফাইন্স দ্য টাইপ অফ অপারেশন দ্যাট ইজ গোয়িং টু বি পারফর্মড। ওকে, সেকেন্ড হচ্ছে অপারেন্ড। অপারেন্ড মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার মেমোরি লোকেশন। এন্ড থার্ড হচ্ছে অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড থেকে আমরা জানতে পারি যে এই যে আমরা শুরুতে হচ্ছে লোড, এটা হচ্ছে এক্স, মানে এক্স এর ভ্যালুটাকে লোড করতে হবে। এখন যেহেতু এটা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, তার মানে এক্স এ আমরা এই মেমোরি লোকেশনে যদি যাই, ওখানে আমরা ডিরেক্টলি ডেটাটাকে পেয়ে যাব। বুঝতে পারছো? কিন্তু যদি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড হয়, তাহলে আমরা সরাসরি এক্স এ আসলে ডেটা পাবো না। এটা আসলে পয়েন্ট করবে আরেকজনকে। ঠিক আছে, ওকে। সো আমরা ওইদিকে না যাই, কমপ্লিকেট না করি, আমরা ধরে নিই যে আমরা যদি এক্স এ যাই তাহলে আমরা ডিরেক্টলি ডেটা কিংবা ইনস্ট্রাকশন পাবো। সো আমরা যদি ওয়াই এ যাই, ওয়াই মেমোরি লোকেশনে যাই, তাহলে ওখানে আমরা ডিরেক্টলি হয় একটা ডেটা পাবো, না হয় ইনস্ট্রাকশন পাবো। আমরা যদি জেড এ যাই, তাহলে ওখানে হয় আমরা ডেটা পাবো, না হয় ইনস্ট্রাকশন পাবো, বিকজ উই আর ইউজিং ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসিং টেকনিক। ওকে, তো শুরুতেই অপারেটিং সিস্টেম তোমার প্রোগ্রামগুলোকে লোড করে ফেলবে, প্রোগ্রামকে লোড করে ফেলবে মেইন মেমোরিতে। তার মানে প্রোগ্রামের ভিতরে থাকবে হচ্ছে ইনস্ট্রাকশন এবং ডেটা। আমি বারবার এই কথাগুলো বলছি, হ্যাঁ, কারণ ছোট ছোট কনসেপ্ট গুলো আসলে আমরা জানি না। এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। ওকে, সো এখন দেখো এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে সিপিইউ। এই যে এই লেফট সাইডের যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ফিগারের লেফট পার্ট, এটা হচ্ছে আসলে সিপিইউ এবং এটা হচ্ছে মেমোরি। সিপিইউ এবং মেমোরি কিন্তু 2টা ডিফারেন্ট কম্পোনেন্ট, এবং আমরা জানি ডিফারেন্ট কম্পোনেন্ট গুলোকে সিস্টেম বাস কানেক্ট করে থাকে। সো তোমরা দেখো সিপিইউ এবং মেমোরির মাঝখানে সিস্টেম বাস আছে। এই যে উপরের রেড কালারের তোমরা যে বাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসলে অ্যাড্রেস বাস। এই যে গ্রিন কালারের যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ মিডিলে, এটা হচ্ছে ডেটা বাস। এবং এই যে ব্লু কালারের তোমরা যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা হচ্ছে আসলে কন্ট্রোল বাস। ওকে, এখন আমরা যদি একটু সিপিইউর ভিতরটা দেখি, হ্যাঁ, সিপিইউর ভিতরে আসলে কি কি থাকে, দ্য অর্গানাইজেশন অফ সিপিইউ। সিপিইউর ভিতরে আসলে অনেক কিছু থাকে। সো এখানেও আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখানো হয়েছে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সবকিছু দেখানো হয় না। লাইক এখানে কিছু কিছু জিনিস আছে। লাইক একটা কম্পোনেন্টের নাম হচ্ছে, সিপিইউ তো অনেক কম্পোনেন্ট থাকে, তার ভিতরে 2টা মেইন কম্পোনেন্ট হচ্ছে এএলইউ আর একটা হচ্ছে সি। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি? সব ধরনের প্রসেসিং অপারেশন করা। প্রসেসিং অপারেশন কুড বি অ্যাডিশন, সাবট্রাকশন, রাইট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কম্প্যারিজন। ফর কম্প্যারিজন সিপিইউ ইউজেস কম্পারেটর। তোমরা ডিএলডি তে পড়ে এসছো, 2টা নাম্বারকে কম্পেয়ার করার জন্য কম্পারেটর সার্কিট ইউজ করা হয়, রাইট। 2টা নাম্বারকে অ্যাড করার জন্য অ্যাডার সার্কিট ইউজ করা হয়। 2টা নাম্বারকে সাবট্রাক্ট করার জন্য সাবট্রাক্টর সার্কিট ইউজ করা হয়, ইজন্ট ইট? ওকে, কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমে যতগুলো কম্পোনেন্ট আছে, ডিফারেন্ট কম্পোনেন্ট, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, সবার অপারেশনকে সে কন্ট্রোল করে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট ইজ দ্য গভর্নিং বডি অফ দ্য কম্পিউটার সিস্টেম। ইট ইজ সামথিং লাইক ব্রেইন। ওকে, এর সকল জায়গায় আসলে কমান্ড পাঠায়। ঠিক আছে, ওকে। সো কন্ট্রোল ইউনিটের কাজ। ওকে, এরপরে আমরা যদি আরো কিছু কম্পোনেন্ট দেখি, যে এখানে আরো কিছু কম্পোনেন্ট আছে, লাইক হচ্ছে পিসি। পিসি মিন্স প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের কাজ তোমরা জানো? হোয়াট ইজ দ্য টাস্ক অফ প্রোগ্রাম কাউন্টার? হোয়াট ইজ দ্য টাস্ক অফ প্রোগ্রাম কাউন্টার? এই তোমরা কি ক্লাসে আসো সবাই? নেক্সট ইনস্ট্রাকশন। ক্লাসে কি আসো তোমরা?
নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা স্টোর করা। Exactly. Program counter contains the address of the instruction that is going to be executed. Or Next. you have read it in this yeah. way, the program counter holds the address of the next instruction to be executed, right? So জি, স্যার। basically এরপরে কোন ইনস্ট্রাকশনটাকে সিপিইউ এক্সিকিউট করবে ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হোল্ড করাই হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ, রাইট? লাইক এখন যদি সিপিইউ লোড 5 এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চায়, তাহলে এই ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস that would be held by program counter. Okay, memory MAR means হচ্ছে memory address register. memory address register এর কাজ হচ্ছে অ্যাড্রেস হোল্ড করা। সিপিইউ যে মেমোরি লোকেশন থেকে বা যে মেমোরি অ্যাড্রেস থেকে কোন একটা ডেটাকে রিড করবে কিংবা যে মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেসে ডেটা রাইট করবে ওই অ্যাড্রেসটাকে হোল্ড করা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ। তাহলে বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ বেসিক্যালি সেম, রাইট? সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা কানেক্টেড থাকে হচ্ছে অ্যাড্রেস বাসের সাথে। ওকে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কানেক্টেড থাকে কিসের সাথে? অ্যাড্রেস বাসের সাথে। এরপরে মেমোরি ডেটা রেজিস্টার, সিপিইউ মেমোরি থেকে ডেটা রিড করতে পারে আবার মেমোরিতে ডেটা রাইটও করতে পারে, উই নো দ্যাট, ফাইন। সো এই যে ডেটা বাস দিয়ে আসলে মেমোরি থেকে সিপিইউ তে ডেটা আসে, ট্রান্সফার হয়, রাইট? আবার সিপিইউ চাইলে মেমোরিতে ডেটা রাইট করার জন্য ডেটা বাস দিয়ে ডেটাগুলোকে ট্রান্সমিট করে দিতে পারে টু দা মেমোরি, ফাইন। সো এই ডেটা বাসগুলোর সাথে সিপিইউর এই যে মেমোরি ডেটা রেজিস্টার এরা কানেক্টেড থাকে, মেমোরি ডেটা রেজিস্টার। এরপর হচ্ছে সিআইএর মানে হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। যখনই সিপিইউ মেমোরি থেকে কোন একটা ইনস্ট্রাকশনকে সিপিইউ থেকে মেমোরিতে আসবে তখন সেই ইনস্ট্রাকশনটাকে সিপিইউ এই যে সিআইআর কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার এখানে রেখে দেয়। আইআর মানে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, এর কিছু কাজ আছে। এস মানে হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার, এরও কিছু কাজ আছে, ফাংশনালিটি আছে, আমরা এটা দেখবো না। বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার। মেমোরি ডেটা রেজিস্টারের আরেকটা নাম হচ্ছে এমবিআর, মেমোরি বাফার রেজিস্টার। হ্যাঁ, এই সবই হচ্ছে আসলে রেজিস্টার এবং প্রত্যেকটা রেজিস্টারের একটা করে ডেডিকেটেড ফাংশনালিটি আছে, এই জন্য এদেরকে বলা হয় ডেডিকেটেড রেজিস্টার। এদের ফাংশনালিটি আগে থেকে ফিক্সড। ওকে, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, এদের সবার ফাংশনালিটি কিন্তু ফিক্সড। এরা হচ্ছে ডেডিকেটেড ফাংশনালিটি পারফর্ম করার জন্য, ফাইন। এছাড়াও আরো কিছু রেজিস্টার, তোমরা হয়তো এর নামটা অনেকবার শুনেছো, যে জেনারেল পারপাস রেজিস্টার, রাইট? জেনারেল পারপাস রেজিস্টার। জি স্যার। সো আরো কিছু রেজিস্টার আছে, তাদেরকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার। হ্যাঁ, ফাইন। এই রেজিস্টারের কাজগুলো আসলে ফিক্সড না। এই রেজিস্টার গুলো চাইলে একজন প্রোগ্রামার প্রোগ্রাম করার সময় সে আসলে এদেরকে কাস্টমাইজ করতে পারে, এই রেজিস্টার গুলো সে ইউজ করতে পারে। বেসিক্যালি জেনারেল পারপাস রেজিস্টার গুলো রাখা হয়েছে যেন একজন প্রোগ্রামার কোড লেখার সময় এই রেজিস্টার গুলোকে সে ইউজ করতে পারে। সো আমরা যখন সি প্রোগ্রাম লিখি তখন তো আমরা আসলে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি না, বিকজ সি ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট ইফ উই রাইট অর ইফ উই হ্যাপেন টু রাইট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড, তখন তোমরা দেখবা তোমরা এই ধরনের ইনস্ট্রাকশন লিখে থাকবে, তাই না? মুভ R,5 লিখতে না? তোমরা কি ল্যাব করো নাই? ল্যাব তো করেছো। এইভাবে আমরা ইনস্ট্রাকশন লিখতাম না, মুভ R,5 লেখা হতো, তাই না? সো এই যে R1 R2, হ্যাঁ, অথবা মুভ L,5, এগুলো হচ্ছে আসলে জেনারেল পারপাস রেজিস্টার, ঠিক আছে? ওকে, এরপরে সিপিইউ তে আর একটা রেজিস্টার থাকে যার নাম হচ্ছে যে এসিসি, মানে হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে অ্যাগেইন ডেটাকে কন্টেইন করা, ডেটা কন্টেইন করা, ঠিক আছে? ওকে, সো এই যে প্রোগ্রাম কাউন্টার দেখছো, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার দেখছো, সিআইআর, এমডিআর, এসআর, আইআর, অ্যাকুমুলেটর, এটা সবই হচ্ছে আসলে সিপিইউ রেজিস্টার এবং এই সবগুলো কম্পোনেন্ট কিন্তু সিপিইউর ভিতরে থাকে, সিপিইউর সাথে কানেক্টেড। সিপিইউর নিজস্ব মেমোরি স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ সিপিইউ মেমোরি, ঠিক আছে? এবং তোমাকে যদি কেউ কোশ্চেন করে সিপিইউর সব থেকে কাছের মেমোরি কোনটা, তোমার অ্যানসার কি হবে? রেজিস্টার। সিপিইউর সব থেকে কাছের মেমোরি হচ্ছে রেজিস্টার। অনেকে অ্যানসার দেয় ক্যাশ, ঠিক আছে? আমি কয়েকটা ভাইবা করে থাকছি, মানে বিএসসি গ্রাজুয়েটদের, সো আমি ওখানেও দেখেছি তারা সবাই অ্যানসার দেয় ক্যাশ। সো দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যানসার অ্যাকচুয়ালি। ওকে, ক্যাশ তো হচ্ছে সিপিইউর বাইরে থাকে স্যার, তাই না? ক্যাশ সিপিইউর বাইরে থাকে, ঠিক আছে?
সো রেজিস্টার গুলো আসলে হ্যাঁ সিপিইউর সবথেকে কাছের মেমরি, হ্যাঁ সিপিইউর ভিতরেই থাকে। yes, sir. ওকে, এখন আমরা দেখবো যে কিভাবে একটা ইনস্ট্রাকশনকে সিপিইউ এক্সিকিউট করে। লাইক হচ্ছে z equals to x plus y, that is equivalent to these three instruction, fine. এখন প্রত্যেকটা ইনস্ট্রাকশন, আচ্ছা কোন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য সিপিইউ তিনটা স্টেপ ফলো করে। ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস, সেকেন্ড স্টেপ হচ্ছে ডিকোড, নট এক্সিকিউট, ডিকোড, থার্ড স্টেপ হচ্ছে এক্সিকিউট। হ্যাঁ, ফেস, ডিকোড আর এক্সিকিউট। ফেস, ডিকোড, এক্সিকিউট এই তিনটা স্টেপ ফলো করে সিপিইউ কোন একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে। তার মানে সিপিইউ যদি এই যে লোড 5 এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চায়, দেন সিপিইউ কে অলওয়েজ এই তিনটা স্টেপ ফলো করতে হবে, ফেস, ডিকোড, এক্সিকিউট, এবং এটাকে বলা হয় ফেস এক্সিকিউট অর ফেস ডিকোড এক্সিকিউট সাইকেল। ওকে, ফেস, ডিকোড, এক্সিকিউট সাইকেল আর ইনস্ট্রাকশন সাইকেল একটু, okay, that's the same thing actually, no problem. So CPU যখনই কোন একটা সাইকেল আসলে কমপ্লিট করে, এই যে ফেস, ডিকোড কিংবা এক্সিকিউট, এই ফেস এই সাইকেলটা কমপ্লিট করার জন্য সিপিইউর একটা ক্লক সাইকেল লাগবে অথবা একটা ক্লক টিক লাগবে। সিপিইউতে একটা ক্লক থাকে তোমরা জানো, রাইট? এবং ওই ক্লকের সাথে সাথে সিপিইউ আসলে প্রত্যেকটা অপারেশন পারফর্ম করে উইথ এভরি ক্লক পালস অর এভরি ক্লক টিক, ঠিক আছে? সো ফেস এই সাইকেলটা কমপ্লিট করার জন্য সিপিইউর একটা ক্লক টিক লাগবে, মানে একটা ক্লক পালস। দেন ডিকোড, এটা কমপ্লিট করার জন্য সিপিইউর अगेन আরেকটা ক্লক টিক লাগবে, সিপিইউ ক্লক টিক। এক্সিকিউট করার জন্য, এক্সিকিউট এই সাইকেলটা কমপ্লিট করার জন্য দেন সিপিইউ अगेन রিকোয়ার সিপিইউ ক্লক টিক, ফাইন। ওকে, সো আমরা তাহলে শুরুতেই কোন সাইকেলটা দেখবো? ফেজ, রাইট? সিপিইউ যদি কোন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে চায় তাকে শুরুতে ইনস্ট্রাকশনটা মেমরি থেকে সিপিইউতে নিয়ে আসতে হবে। সো তার জন্য আমরা ধরে নিলাম শুরুতে এটা হবে কখন? ক্লক টিক 1 এ। ওকে, ক্লক টিক 1, যখন ক্লক টিক 1 মানে সিপিইউ একটা ক্লক টিক দিবে তখন হচ্ছে ফেজ এই সাইকেলটা কমপ্লিট হবে। সো আমরা শুরুতে ফেজ সাইকেলটা দেখি। ওকে, হাউ ডাজ ইট টেক প্লেস অ্যাকচুয়ালি? সো শুরুতেই যেটা হবে যে এই প্রোগ্রাম কাউন্টারে কিছুই থাকবে না এবং সিপিইউ আসলে এই ফার্স্ট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চাই। সো শুরুতে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা কত হয়ে যাবে? 1। দ্য প্রোগ্রাম কাউন্টার উইল বি সেট টু 1। ওকে, এখন সিপিইউ যদি এই 1 নাম্বার মেমরি লোকেশন অথবা 1 মেমরি অ্যাড্রেস থেকে কোন একটা ইনস্ট্রাকশনকে সে রিড ফেস করতে চায়, ফাইন, অথবা রিড করতে চাই, তাহলে সিপিইউকে কি করতে হবে? এই অ্যাড্রেস বাস দিয়ে মেমরির কাছে অ্যাড্রেস পাঠাতে হবে, তাই না? মেমরির কাছে অ্যাড্রেস পাঠাতে হবে, পাশাপাশি মেমরিকে এটাও জানিয়ে দিতে হবে যে সিপিইউ মেমরি থেকে ডেটা রিড করতে চাই নাকি রাইট করতে চাই। সো সিপিইউ এখন কি চাই? ডেটা রিড করতে, তাই না? তাহলে এই যে কন্ট্রোল বাস সে কি করবে? মেমরি রিড সিগন্যাল, MEMR নট, এটাকে বলা হয় মেমরি রিড সিগন্যাল। এগুলো আমরা ডিটেলস দেখবো পরে। হ্যাঁ, এটা হচ্ছে মেমরি রিড সিগন্যাল। তাহলে সিপিইউ শুরুতেই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা সে কি করে দিবে? 1 দিয়ে সেট করে দিবে। এরপরে সিপিইউ এই 1টাকে আসলে অ্যাড্রেস বাস দিয়ে মেমরিতে পাঠাতে হবে আর মেমরি রিড সিগন্যালটাকে কন্ট্রোল বাস দিয়ে মেমরিতে পাঠাতে হবে। তাহলে সিপিইউ কি করবে? এই কন্ট্রোল বাস দিয়ে মেমরি রিড সিগন্যালকে পাঠিয়ে দিবে। আর এই অ্যাড্রেসটা কোথায় আছে? প্রোগ্রাম কাউন্টারে। এই অ্যাড্রেসটাকে যদি সিপিইউ অ্যাড্রেস বাস দিয়ে মেমরির কাছে ট্রান্সমিট করতে চাই তাহলে এই প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা শুরুতে আসবে হচ্ছে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে। কারণ কি? এই মেমরি অ্যাড্রেস রেজিস্টারের সাথে আসলে অ্যাড্রেস বাসগুলো কানেক্টেড। সো এরপরে মেমরি অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস মেমরিতে চলে যাবে, ফাইন। দেন মেমরি আসলে দুইটা জিনিস কিন্তু রিসিভ করবে এখন, একটা হচ্ছে মেমরি অ্যাড্রেস দ্যাট ইজ 1 এবং আরেকটা কন্ট্রোল সিগন্যাল, সেটা হচ্ছে মেমরি রিড কন্ট্রোল সিগন্যাল। মেমরি যখনই অ্যাড্রেস এবং কন্ট্রোল সিগন্যাল সে রিসিভ করবে, মেমরি আসলে বুঝতে পারবে যে এই অ্যাড্রেস থেকে 1 নাম্বার মেমরি অ্যাড্রেস থেকে সিপিইউ আসলে ডেটাকে রিড করতে চায়। ওকে, মেমরিটা কি দেখে বুঝবে? এই কন্ট্রোল সিগন্যাল দেখে বুঝবে, মেমরি রিড কন্ট্রোল সিগন্যাল। তো মেমরির তখন কাজ কি হবে? মেমরি কি করবে? যে এই 1 নাম্বার মেমরি লোকেশনে যে ডেটা আছে সেই ডেটাকে ডেটা বাস দিয়ে সিপিইউর কাছে পাঠিয়ে দিবে। বোঝা গেছে? সো এই 1 নাম্বার মেমরি লোকেশনে কোন ডেটা আছে?
লোড 5, এটা বেসিক্যালি একটা ইনস্ট্রাকশন, তাই না? সো সিপিইউ মেমোরি তাহলে এখন কি করবে, লোড 5 এই ইনস্ট্রাকশনটাকে সে ডেটা বাস দিয়ে পাঠিয়ে দিবে সিপিইউর কাছে। সো সিপিইউ তাহলে এই ইনস্ট্রাকশনটাকে কি করবে, অথবা এই ডেটাটাকে কি করবে, সে অ্যাকসেপ্ট করবে, এবং অ্যাকসেপ্ট করে শুরুতে কোথায় রাখবে, মেমোরি ডেটা রেজিস্টারে। কারণ কি, এই ডেটা বাসগুলোর সাথে আসলে মেমোরি ডেটা রেজিস্টার কানেক্টেড, ঠিক আছে? ওকে, এরপরে মেমোরি ডেটা রেজিস্টার থেকে এই ডেটাটাকে সিপিইউ কোথায় কপি করে নেবে, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে কপি করে নেবে। ওকে, ঠিক আছে, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে কপি করে নেবে, বুঝা গেছে? সো এখানেই এইটুকু করার পর আসলে আমার ফেস সাইকেলটা কমপ্লিট হবে, এবং ফেস সাইকেলটা যখনই কমপ্লিট হবে এট দ্য এন্ড, সিপিইউর কাজ হবে এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দেওয়া। ওকে, তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে যদি সিপিইউ 1 করে ইনক্রিমেন্ট করে, তাহলে কত হবে, এরপরে ভ্যালুটা 2 হয়ে যাবে, রাইট? এখন এই যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে, এটা আসলে 1 করে ইনক্রিমেন্ট হবে নাকি 2 করে, নাকি অন্য কোন একটা ফর্মুলা ইউজ করে, সেটা কিন্তু अगेन দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা অ্যাড্রেসের ভ্যালু অথবা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুকে 1 করে ইনক্রিমেন্ট করব, বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু দ্যাট ইট উইল গেট ইনক্রিমেন্টেড বাই 1। ফাইন, ওকে, তাহলে একটা ফেস সাইকেলে আসলে কি কি হয়, শুরুতে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা 1 হলো, তারপরে প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কপি করা হবে, এবং অ্যাড্রেস বাস দিয়ে এই মেমোরি অ্যাড্রেসটাকে ট্রান্সমিট করে দিবে সিপিইউ। একই সাথে সাইমালটেনিয়াসলি কন্ট্রোল ইউনিটের কাজ হবে হচ্ছে মেমোরি রিড সিগন্যাল এই মেমোরির কাছে ট্রান্সমিট করে দেওয়া থ্রু দা কন্ট্রোল বাস। মেমোরি অ্যাড্রেস এবং কন্ট্রোল সিগন্যাল, মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল সে অ্যাকসেপ্ট করবে, এবং মেমোরি বুঝতে পারবে that the CPU wants to read data from memory address 1. So CPU will send the data which is located at memory address 1 through the data bus. So data bus এর সাথে যেহেতু MDR memory data register or memory buffer register connected, তাহলে শুরুতেই ডেটাটা কোথায় থাকবে, মেমোরি ডেটা রেজিস্টারে। এরপরে মেমোরি ডেটা রেজিস্টার কি করবে, সে এই ডেটাটাকে সে কোথায় ট্রান্সমিট করে দিবে, CIR কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে সে ট্রান্সমিট করে দিবে, বিকজ this is an instruction, right? So এটা হচ্ছে আমার ফেস সাইকেল, এবং এই পুরো সাইকেলটা কমপ্লিট করতে সিপিইউর একটা ক্লক টিক লাগবে। That is the first clock tick. Is it clear? Okay, so আমার তাহলে প্রথম সাইকেলটা কমপ্লিট হইলো, তাই না? এরপর আমার নেক্সট সাইকেল কি, ডিকোড সাইকেল, তাই না? এরপরে সিপিইউ কোন সাইকেল ফলো করবে, ডিকোড সাইকেল। তার মানে এই ইনস্ট্রাকশনটাকে সিপিইউ তো মেমোরি থেকে রিড করে সিপিইউ তে নিয়ে আসলো, কিন্তু এখন এই ইনস্ট্রাকশনের মিনিংটা আসলে কি সেটা সিপিইউ কে বুঝতে হবে, তাই না? তার জন্য সিপিইউ কে যে কাজটা করতে হবে, এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করতে হবে। ওকে, তার জন্য সিপিইউ ডিকোড সাইকেল ফলো করবে। সো ডিকোড সাইকেল কমপ্লিট করতে अगेन সিপিইউর আরেকটা ক্লক টিক লাগবে। সো সেকেন্ড ক্লক টিক সরি ক্লক টিক 2। ওকে, সো সেকেন্ড ক্লক টিকে কি হবে, এই যে ইনস্ট্রাকশনটাকে ডিকোড করতে হবে, তাই না? সো ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা, কোন একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনকে ডিকোড করা হচ্ছে যে কন্ট্রোল ইউনিটের কাজ। সো এই কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এই ইনস্ট্রাকশনটাকে কোথায় কপি করতে হবে, কন্ট্রোল ইউনিটে। তাহলে কন্ট্রোল ইউনিট তখন লোড 5 এই ইনস্ট্রাকশনটা সে পাবে, এবং এই ইনস্ট্রাকশনটাকে সে অ্যানালাইজ করবে। একটা ইনস্ট্রাকশনকে অ্যানালাইজ কিভাবে করতে হয় আমরা অন্য একটা ক্লাসে দেখব, ঠিক আছে, যে কিভাবে কন্ট্রোল ইউনিট একটা ইনস্ট্রাকশনকে ডিকোড করে। বাট বেসিক্যালি এই কন্ট্রোল ইউনিট, এই ইনস্ট্রাকশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। অপকোড কোনটা, এখানে লোড মানে হচ্ছে কোনো একটা ডেটাকে লোড করতে হবে, আর অপারেন্ড কোনটা, 5। ওকে, ঠিক আছে। সো কন্ট্রোল ইউনিট যখন এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে, তখন কন্ট্রোল ইউনিট বুঝতে পারবে যে এই ইনস্ট্রাকশনের মিনিংটা হচ্ছে 5 নাম্বার মেমোরি লোকেশনের যে ডেটা আছে সেই ডেটাটাকে অ্যাকুমুলেটরে লোড করতে হবে। ওকে, আমি अगेन বলছি যে লোড 5 এই ইনস্ট্রাকশনের মিনিংটা কি, এই ইনস্ট্রাকশনের মিনিংটা হচ্ছে 5 নাম্বার মেমোরি লোকেশনের যে ডেটা আছে
সেই ডেটাটাকে অ্যাকুমুলেটরে লোড করতে হবে। কেন অ্যাকুমুলেটরে লোড করতে হবে? বিকজ আমরা ধরে নিছি যে সিপিইউ ইজ ফলোইং ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট আর্কিটেকচার বা 2 অ্যাড্রেস 3 অ্যাড্রেস, এখানে কিন্তু আবার ডিফারেন্ট ঘটনা ঘটবে। ঠিক আছে, ওকে। সো লোড 5 এর মিনিং হচ্ছে যে অ্যাকুমুলেটরে 5 নাম্বার মেমরি লোকেশনে যে ডেটা আছে সেই ডেটাটাকে লোড করা। সো এটাই হচ্ছে আসলে ডিকোড সাইকেলের কাজ। সো ডিকোড সাইকেল শেষ হয়ে যাবে, এরপর থার্ড যে সাইকেল সেটার নাম কি? এক্সিকিউট সাইকেল, রাইট? এক্সিকিউট। সো এক্সিকিউট সাইকেল কমপ্লিট করতে অ্যাগেইন সিপিইউর আরেকটা ক্লক টিক লাগবে। সো আমরা ধরে এটা হচ্ছে যে ক্লক টিক নাম্বার 3, ওকে, ক্লক টিক নাম্বার 3। সো ক্লক টিকে তাহলে সিপিইউর কাজ কি? এখন এই ইনস্ট্রাকশনটাকে লোড 5 এই ইনস্ট্রাকশনটাকে বেসিক্যালি এক্সিকিউট করা, তাই না? সো এক্সিকিউট করতে হলে সিপিইউ কে আগে বুঝতে হবে যে ইনস্ট্রাকশনের মিনিংটা কি। সো নাও সিপিইউ আন্ডারস্ট্যান্ডস দ্য মিনিং অফ দিস ইনস্ট্রাকশন, রাইট? সো এই ইনস্ট্রাকশনের মিনিংটা কি বলতো? ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে 5 নাম্বার মেমরি লোকেশনে যে ডেটা আছে সেটাকে লোড করে কোথায় রাখতে হবে, কোথায় স্টোর করতে হবে? অ্যাকুমুলেটরে, তাই না? এখন সিপিইউ যদি 5 নাম্বার মেমরি লোকেশনের ডেটাকে রিড করে অ্যাকুমুলেটরে স্টোর করতে চায়, তাহলে সিপিইউ কি কাজ করবে এখন? তোমরা কি ক্লাসে আসো নাকি আমি একাই অ্যাড্রেস ক্লাসে জেনারেট আছি? করবে, অ্যাড্রেস জেনারেট করে ওখানে রাখবে ওটা। অ্যাড্রেস তো জেনারেট করা লাগবে না, কারণ সিপিইউ তো অলরেডি, সে তো অ্যাড্রেস অলরেডি জেনে গেছে 5, অ্যাড্রেস হচ্ছে 5। তাহলে সিপিইউ কি স্টোর এখন, করে রাখবে। সিপিইউ প্রথমে যে কাজটা করবে যে এই 5 এই অ্যাড্রেসটা মেমরিকে পাঠাতে হবে, তাই না? সাথে সাথে জি মেমরিকে স্যার। একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাতে হবে সিপিইউ কে, মেমরি রিড কন্ট্রোল সিগন্যাল। আদারওয়াইজ কিভাবে মেমরি বুঝবে যে এই পার্টিকুলার লোকেশন থেকে সিপিইউ ডেটা রিড করতে চায় নাকি রাইট করতে চায়? তো যেহেতু সিপিইউ 5 নাম্বার মেমরি লোকেশন থেকে ডেটাকে রিড করতে চায়, সো সিপিইউ কে দুইটা এন্টিটি পাঠাতে হবে, একটা হচ্ছে যে মেমরি অ্যাড্রেস, সেকেন্ড হচ্ছে মেমরি রিড কন্ট্রোল সিগন্যাল। তাহলে সিপিইউ শুরুতে কি কাজ করবে? এই যে 5 অ্যাড্রেস, এটাকে সিপিইউ মেমরি অ্যাড্রেস রেজিস্টারে কপি করে নেবে, ওকে। এবং কন্ট্রোল সিগন্যালের কন্ট্রোল ইউনিটের কাজ হবে মেমরি রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা অ্যাগেইন। দেন এই মেমরি অ্যাড্রেস রেজিস্টার কি করবে? যেহেতু সে অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড, সে অ্যাড্রেস বাস দিয়ে 5 কে সে ট্রান্সমিট করে দিবে। আর কন্ট্রোল ইউনিটের কাজ হবে অ্যাগেইন এই মেমরি রিড কন্ট্রোল সিগন্যালকে ট্রান্সমিট করে দেওয়া ভায়া দ্য কন্ট্রোল বাস। সো মেমরি উইল রিসিভ নাও টু থিংস, ওয়ান ইজ 5 which is the memory address and another thing is memory read control signal. Fine. So memory, again memory will understand that the CPU wants to access or wants to read data which is at memory address 5. So memory address 5 এর ডেটা আছে কোনটা? 12, ঠিক কি না? রাইট। সো এখন মেমরি কি কাজ করবে? এই যে 12 এই ডেটাটাকে সে ডেটা বাস দিয়ে সিপিইউ তে ট্রান্সমিট করে দিবে। তার মানে এই যে 12 ডেটা বাস দিয়ে সে চলে আসবে কোথায়? সিপিইউর কাছে। এবং সিপিইউ এই ডেটাটাকে রিসিভ করবে এবং কোথায়, এট ফার্স্ট কোথায় এই ডেটাটাকে সে স্টোর করবে? সিআরএ। হ্যাঁ, সিপিইউ তো ডেটাটাকে রিসিভ করবে, তাই না? মেমরি যখন 12, হ্যাঁ, মেমরি যখন 12 কে পাঠাবে সিপিইউ কে, ওকে, সিপিইউ ডেটাটাকে রিসিভ করবে, রাইট? রিসিভ করার পর সিপিইউ ডেটাটাকে শুরুতে কোথায় স্টোর করে রাখবে? এমডিআর এ। তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবা, কারণ আমি এখান থেকে অনেক কোশ্চেন করব এক্সামে, ওকে। তোমার কাছে এখন জিনিসটা সিম্পল মনে হচ্ছে, বাট এক্সাম টাইমে কিন্তু সিম্পল মনে হবে না। তো শুরুতেই এমডিআর এ সে স্টোর করে রাখবে, কিন্তু ওই ইনস্ট্রাকশন, এই যে লোড 5 ইনস্ট্রাকশনের মিনিংটা কি ছিল আসলে? ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে যে 5 নাম্বার মেমরি লোকেশনে যে অ্যাড্রেস আছে সেটাকে অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে। সিআরএ। সো সিআইআরএ 12 কে আসলে স্টোর করা হবে না। দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সিআইআর মানে হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, শুধুমাত্র যেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন সেগুলোই থাকবে আসলে সিআইআরএ, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে। বাট 12 এটা কোনো ইনস্ট্রাকশন না, এটা হচ্ছে ডেটা। সো এই ডেটাটা এমডিআর থেকে কোথায় ট্রান্সমিট হয়ে যাবে? অ্যাকুমুলেটরে। ফাইন। CPU will copy 12 from MDR to accumulator and then 12 will be stored to the accumulator. Is it clear?
এই 12 কিন্তু কখনোই সিআইআর এ যাবে না। সিআইআর হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। ইয়েস নিশাত। নিশাত স্যার লিমিটেডসের ক্লাসটা স্যার আনুমানিক আর কতক্ষণ হতে পারে স্যার? বুঝি নাই। স্যার ক্লাসটা আনুমানিক আর কতক্ষণ হতে পারে স্যার? স্যার লাঞ্চ আরো টাইম 3 ঘন্টা। ঠিক আছে, ওকে। সো ক্লাস করতে থাকো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে ফাইন। তাহলে আমাদের কাছে ইনস্ট্রাকশন কয়টা ছিল? 3টা, তাই তো? তার ভিতরে প্রথম ইনস্ট্রাকশনটাকে আসলে সিপিইউ এখন এক্সিকিউট করে ফেলেছে। এরপর আরো কয়টা ইনস্ট্রাকশন আছে? 2টা, অ্যাড 6 আর স্টোর 7, রাইট? সো সিপিইউ কে তাহলে আরো 2টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে, ঠিক কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সিপিইউর কয়টা ক্লক টিক লাগবে? 3টা সিপিইউ ক্লক সাইকেল প্রয়োজন হবে, ঠিক আছে? কারণ ফেসিং করার জন্য একটা ক্লক সাইকেল, ডিকোড করার জন্য আরেকটা ক্লক সাইকেল, এক্সিকিউট করার জন্য আরেকটা ক্লক টিক অর সাইকেল। ফাইন। So 3 CPU clock tick will be required to execute one instruction because CPU follows face, decode, execute cycle. Is it clear? Then now CPU is going to execute the second instruction. এবং সেকেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হলে শুরুতেই সিপিইউ কে জানতে হবে যে এর পরের ইনস্ট্রাকশনটা কোথায় আসলে আছে, তাই না? সো সিপিইউ এর পরের ইনস্ট্রাকশনটা কোথায় আছে সেটা কিভাবে জানবে? তার জন্য সিপিইউ শুরুতেই দেখবে যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এখন কত। সো এখন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত? 2, ঠিক কিনা? প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হচ্ছে এখন 2, রাইট? সো এই 2 তাহলে প্রোগ্রাম কাউন্টার থেকে শুরুতে কোথায় যাবে? মেমরি। তোমরা আমাকে একটু হেল্প করো, প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা কোথায় যাবে? মেমরি অ্যাড্রেস রেজিস্টার, এমএআর এ যাবে। এমএআর এ যাবে, ফাইন। সো সিপিইউ কি করবে? এই 2 কে অ্যাড্রেস বাস দিয়ে পাঠিয়ে দিবে, রাইট? আর কন্ট্রোল ইউনিটের কাজ কি হবে? 2 তে কি আছে ওটাকে আবার চেক করতে হবে যে কি ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইউনিটের কাজ কি হবে? কন্ট্রোল হচ্ছে মেমরি। আচ্ছা, রিড সিগন্যাল পাঠাবে, রিড সিগন্যাল পাঠাবে, রিড সিগন্যাল পাঠাবে, ওকে। এবং সেই রিড সিগন্যালটার নাম হচ্ছে MEMR বার, ওকে, MEMR বার, ফাইন। সো এই রিড সিগন্যালটা সে কন্ট্রোল ইউনিট দিয়ে পাঠিয়ে দিবে, ফাইন। দেন अगेन memory will receive two things, one is memory address 2, another one is memory control reads control signal, fine. এবং মেমরি বুঝবে যে CPU wants to read data from memory address 2, এবং memory address 2 তে ডেটা আছে কি? এই যে add 6, এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন, বাট অ্যাকর্ডিং টু ভন নিউম্যান আর্কিটেকচার all the things are treated as data, fine, that are in memory. সো এই অ্যাড্রেস 6 কে তাহলে মেমরি এখন পাঠিয়ে দিবে কোথায়? সিপিইউ কে, ইউজিং দ্য অ্যাড্রেস বাস। তাহলে শুরুতেই এটা কোথায় থাকবে? এমডিআর এ। তারপর এমডিআর থেকে কোথায় যাবে? কারেন্ট সিআইআর ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে, তাই না? তাহলে এখন সিপিইউ কি হলো? ফেস যে এক্সিকিউট। আচ্ছা, এটা আসলে কত নাম্বার মেমরি ক্লক টিকের কথা বলছি আমরা? 4 নাম্বার মেমরি ক্লক টিক, ঠিক কিনা? ক্লক টিক 4। আমি শেষ করে দিব এটা শেষ হয়ে গেলে, হ্যাঁ? সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেটা হচ্ছে 4 নাম্বার ক্লক টিক। তাহলে 4 নাম্বার ক্লক টিকে अगेन ফেস এই সাইকেলটা হচ্ছে যে কমপ্লিট হইলো, ঠিক আছে? এরপরে ক্লক টিক अगेन বাড়বে। 5 নাম্বার ক্লক টিকে কি হবে? ইনস্ট্রাকশনটাকে কি করতে হবে? ডিকোড করতে হবে সিপিইউ কে, রাইট? সো ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার জন্য এই কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কোথায় পাঠিয়ে দিবে? কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে, তার মানে সে দেখবে যে অপকোড কি, অপারেন্ড কি, এবং কন্ট্রোল ইউনিট এই ইনস্ট্রাকশনের অপকোড আর অপারেন্ড দেখে সে বুঝতে পারবে যে ইনস্ট্রাকশনের মিনিংটা হচ্ছে 6 নাম্বার মেমরি লোকেশনে যে ডেটা আছে সেটাকে অ্যাড করতে হবে কার সাথে? অ্যাকুমুলেটরে যে ডেটা আছে তার সাথে, ওকে। अगेन আসলে সিপিইউ কিভাবে বুঝবে যে অ্যাকুমুলেটরের সাথেই হচ্ছে আসলে 6 নাম্বার মেমরি লোকেশনে ডেটাকে অ্যাড করতে হবে? বিকজ CPU knows that it follows one address instruction format architecture. So one address instruction format architecture এ সবকিছু আসলে অ্যাকুমুলেটরের সাথে অ্যাড হবে, ওকে। সো তাহলে अगेन CPU কে কি করতে হবে? ক্লক টিক কত হবে? 6 নাম্বার ক্লক টিক, ঠিক কিনা? ক্লক টিক 6।
সো ক্লক টিক 6 এ তাহলে কি হবে, সিপিইউ এই যে 6 এই অ্যাড্রেসটাকে কোথায় নিয়ে যাবে সে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে, রাইট? এবং সে अगेन কি করবে, একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে যার নাম হচ্ছে মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল। সো অ্যাড্রেস বাস দিয়ে সে আসলে পাঠিয়ে দিবে কি 6 কে, আর কন্ট্রোল বাস দিয়ে পাঠিয়ে দিবে মেমোরি রিড কন্ট্রোল সিগন্যালকে, রাইট? সো মেমোরি अगेन 6 এবং মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল দুইটাই রিসিভ করবে, তাই না? রিসিভ করার পর মেমোরি কি বুঝবে যে এই 6 নাম্বার লোকেশনে কোন ডেটা আছে, বলো তো 6 নাম্বার লোকেশনে কোন ডেটা আছে, 8 আছে 8। সো 8 তাহলে কি করবে, 8 কে মেমোরি সিপিইউ এমডিআর ট্রান্সমিট করে দিবে, তাই না? সো 8 তাহলে কোথায় আসবে, এমডিআর এ, তাই না? 8 কোথায় আসবে, এমডিআর এ। বাট কন্ট্রোল ইউনিটের কাছে যে ইনস্ট্রাকশন ছিল অ্যাড 6, তার মিনিংটা আসলে কি? তার মিনিং হচ্ছে এই 6 নাম্বার মেমোরি লোকেশন থেকে ডেটা এনে সেটাকে অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করতে হবে। সো অ্যাকুমুলেটরের আগে ডেটা কত ছিল, 12। এখন যদি আমরা এর সাথে 8 অ্যাড করি তাহলে কত হয়ে যাবে, 20, রাইট? তাই তো? জি স্যার। সো যদি 20 হয়ে যায় তাহলে আমার কি সেকেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেল না? ঠিক আছে, প্রথম ইনস্ট্রাকশন এবং সেকেন্ড ইনস্ট্রাকশন কি এক্সিকিউট হয়ে গেছে, রাইট? এরপরে কোন ইনস্ট্রাকশন আছে, থার্ড ইনস্ট্রাকশন, ঠিক কিনা? সো থার্ড ইনস্ট্রাকশন যদি সিপিইউ এক্সিকিউট করতে চাই अगेन সিপিইউ কে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কোনটা আর ইনস্ট্রাকশন মানে। সো সিপিইউ শুরুতে কি দেখবে, প্রোগ্রাম কাউন্টারের দিকে তাকাবে যে প্রোগ্রাম কাউন্টারে এখন কোন অ্যাড্রেস আছে। সো প্রোগ্রাম কাউন্টারে এখন কোন অ্যাড্রেসটা থাকবে, 3, রাইট? সো তাহলে সিপিইউ কি করবে, এই যে শুরুতেই পিস প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা কোথায় যাবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে, তাই না? এবং মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ হবে হচ্ছে যে এই অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাস দিয়ে মেমোরির কাছে ট্রান্সমিট করে দেওয়া। কন্ট্রোল ইউনিটের কাজ কি হবে এখন, স্যার রিড সিগন্যাল পাঠানো, अगेन রিড সিগন্যাল। সো এটা হচ্ছে अगेन রিড সিগন্যাল জেনারেট করবে, ঠিক আছে? अगेन রিড সিগন্যাল জেনারেট করবে। সো মেমোরি अगेन 3 এবং মেমোরি রিড সিগন্যালকে সে পাবে এবং একইভাবে সে 3 নাম্বার লোকেশনে যে ইনস্ট্রাকশনটা ছিল স্টোর 7, এটাকে সে আসলে ডেটাবাস দিয়ে পাঠিয়ে দিবে এবং এখানে কি থাকবে, স্টোর 7, হ্যাঁ এই ইনস্ট্রাকশনটা থাকবে, ফাইন। সো এখান থেকে ইনস্ট্রাকশনটা কোথায় চলে আসবে, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে, তাই তো, তাই না? সো তাহলে কি এখন अगेन হচ্ছে ফেজ সাইকেলটা কমপ্লিট হইলো এবং ফেজ সাইকেল কমপ্লিট হওয়ার শেষে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু अगेन ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে, 3 থেকে 4। আমি আর 2 মিনিট সময় নিব। স্যার এখানে 7 হবে না? কোথায় 7 হবে, না স্যার এটা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 করে বাড়াচ্ছি আমরা, ঠিক আছে? আগে ছিল 3, এখন কত হয়ে যাবে, 4 হবে, তাই না? ঠিক আছে, সো এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনের জন্য। এবং এখানে ক্লক টিকটা কত আসলে, জি স্যার এখানে ক্লক টিক 7, ক্লক টিক 7, ওকে এখানে ক্লক টিক 7, ক্লক টিক 7 এ হচ্ছে এই ইনস্ট্রাকশনটাকে সিপিইউ ফেস করবে মেমোরি থেকে, ওকে? সো এই ইনস্ট্রাকশনটা সিপিইউ তাহলে মেমোরি থেকে সিপিইউ তে নিয়ে আসলো, এটা হচ্ছে ক্লক টিক 7। এরপরে নেক্সট ক্লক টিকে সিপিইউ কি কাজ করবে, এই ইনস্ট্রাকশনটাকে সে अगेन ডিকোড করবে, ডিকোড। তো সেটা হবে হচ্ছে 8 নাম্বার মেমোরি ক্লক টিক 8, ওকে? 8 নাম্বার মেমোরি ক্লক টিকের কাজ কি হবে, মানে ক্লক টিকে কি হবে, এই ইনস্ট্রাকশনটাকে সিপিইউ ডিকোড করবে। তার জন্য কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ইনস্ট্রাকশনটাকে কোথায় ট্রান্সমিট করতে হবে, কন্ট্রোল ইউনিটে। সো কন্ট্রোল ইউনিটে যখনই ইনস্ট্রাকশনটা আসবে, কন্ট্রোল ইউনিটে ইনস্ট্রাকশনটাকে অ্যানালাইজ করে বুঝতে পারবে যে ইনস্ট্রাকশনের মিনিংটা হচ্ছে অ্যাকুমুলেটরে যে ডেটা আছে সেটাকে 7 নাম্বার মেমোরি লোকেশনে স্টোর করতে হবে, ফাইন। অ্যাকুমুলেটরে এখন কারেন্টলি যে ডেটা আছে সেটাকে কোথায় স্টোর করতে হবে, 7 নাম্বার মেমোরি লোকেশনে। That is the meaning of this instruction. Okay, and this instruction will be decoded at memory clock tick 8 or 8th memory clock tick. Fine. So তাহলে ডিকোড সাইকেলও কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট যে সাইকেল, এক্সিকিউট সাইকেল ফর দিস ইনস্ট্রাকশন, রাইট?
তার জন্য ক্লক টিক কত হবে? 9 9। সো 9 হবে হচ্ছে আমার ক্লক টিক। ওকে, ইজ ইট ক্লিয়ার? সো 9 হচ্ছে আমার ক্লক টিক। সো 9 নাম্বার ক্লক টিকে তাহলে এখন কাজ কি? এক্সিকিউট করা ইনস্ট্রাকশনটাকে, স্টোর 7। সো সিপিইউ তো অলরেডি বুঝে ফেলেছে যে ইনস্ট্রাকশনের মিনিং কি। ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে 7 নাম্বার মেমরি লোকেশনে অ্যাকুমুলেটরের যে কন্টেন্ট সেটাকে স্টোর করে রাখা, তাই না? সো তাহলে এটার জন্য আসলে সিপিইউ এখন কি করবে আমাকে একটু বলো তো। স্যার কন্ট্রোল ইউনিট যেটা আছে সেটা হচ্ছে মেমরি রাইট। কারেক্ট। সো সিপিইউ কে দুইটা কাজ করতে হবে। শুরুতে 7 নাম্বার যে অ্যাড্রেস মানে মেমরি অ্যাড্রেস 7 এটাকে সেই মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাবে, তাই না? মেমরি অ্যাড্রেস রেজিস্টারে সে কত রাখবে? 7। এবং এই কন্ট্রোল সিগন্যাল এট দ্য সেম টাইম একটা এই কন্ট্রোল ইউনিট এট দ্য সেম টাইম একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে যার নাম হচ্ছে মেমরি রাইট কন্ট্রোল সিগন্যাল, MEMW। এটা হচ্ছে মেমরি রাইট কন্ট্রোল সিগন্যাল। ফাইন। সো এই যে আমার অ্যাড্রেস বাস দিয়ে 7 ট্রান্সমিট হবে ফ্রম দ্য সিপিইউ টু মেমরি, এবং মেমরি রাইট কন্ট্রোল সিগন্যাল উইল বি ট্রান্সমিটেড টু দ্য মেমরি বাই দ্য সিপিইউ। Fine. Then again, memory will receive two things. One is address 7. Another one is memory write control signal. And then memory will understand. Memory to again decoder আছে। memory write signal টাকে ডিকোড করে সে বুঝে ফেলবে যে CPU wants to write the data. ও আরেকটা কাজ করতে হবে তো CPU কে। এই যে অ্যাকুমুলেটরের যে ডেটা সেটাকে কি CPU পাঠাবে না? এই স্যার পাঠাবে। 7 কে পাঠাবে অ্যাড্রেস বাস দিয়ে, মেমরি রাইট কন্ট্রোল সিগন্যাল পাঠাবে সে কি দিয়ে? কন্ট্রোল বাস দিয়ে, রাইট? এবং অ্যাকুমুলেটরের যে কন্টেন্ট সেটা শুরুতে কপি হবে কোথায়? MDR এ, মানে 20। এরপরে এই 20 ডেটা বাস দিয়ে ট্রান্সমিট হয়ে যাবে। ফাইন। তার মানে মেমরি এখন 3টা নাম্বার রিসিভ করবে, 3টা এন্টিটি। একটা হচ্ছে 7 হুইচ ইজ দ্য মেমরি অ্যাড্রেস, নেক্সট হচ্ছে ডেটা 20, আর থার্ড হচ্ছে মেমরি রাইট কন্ট্রোল সিগন্যাল। দেন সিপিইউ এই কন্ট্রোল সিগন্যালটাকে সে ডিকোড করলেই বুঝতে পারবে যে সিপিইউ ওয়ান্টস টু রাইট দ্য ডেটা এট অ্যাড্রেস 7। সো সিপিইউ তখন কাজ কি হবে? এই যে অ্যাড্রেস 7 এ 20 এই ডেটাটাকে রাইট করে দেওয়া। ক্লিয়ার? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো তাহলে আমার 3টা ইনস্ট্রাকশনই এক্সিকিউট হয়ে গেল না? লোড 5 add 6 store 7। প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় সিপিইউ কয়টা সাইকেল ফলো করে? তিনটা ফেজ, ডিকোড, এক্সিকিউট সাইকেল। এবং প্রত্যেকটা সাইকেল কমপ্লিট করতে সিপিইউর কয়টা ক্লক টিক লাগে? একটা। তার মানে 3টা সাইকেল কমপ্লিট করতে সিপিইউর কয়টা ক্লক টিক লাগবে? 3টা। সো এখানে 3টা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে ইন টোটাল সিপিইউর কতগুলো ক্লক টিক লাগবে? 9টা। ইজ ইট ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের এক্সামে এই ধরনের একটা সিনারিও দিয়ে দিব এবং বলবো যে এই ইনস্ট্রাকশন গুলোকে এখন তুমি এক্সিকিউট করে দেখাও লাইন বাই লাইন। সো তোমাকে ধরনের সিমুলেশন দেখাতে হবে এক্সামে, ঠিক আছে? এবং এখান থেকে অনেক ক্রিয়েটিভ কোশ্চেন করা পসিবল, ইন্টেলেকচুয়াল কোশ্চেন করা পসিবল, এন্ড আই উইল ডু দ্যাট ইফ আই গেট টাইম ফর ইওর এক্সাম। ওকে, ঠিক আছে? সো এরপরে সিপিইউ কিন্তু অ্যাগেইন প্রোগ্রাম কাউন্টারের দিকে তাকাবে এই 3টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরও, যে সিপিইউ দেখবে যে অ্যাগেইন আর কোন ইনস্ট্রাকশন আসলে আমার প্রোগ্রামে আছে কিনা, থাকলে সেটাকেও সে এক্সিকিউট করবে। সো প্রোগ্রাম কাউন্টার এখন কত আছে? 4। এখন 4-এ কি এখানে কোনো ইনস্ট্রাকশন আছে? আছে। 4 নাম্বার মেমরি লোকেশনে কি কোনো ইনস্ট্রাকশন আছে? নাই, রাইট? বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি ইনস্ট্রাকশন থাকে দেন সিপিইউ অ্যাগেইন একইভাবে ওই ইনস্ট্রাকশন গুলোকে সিপিইউ এক্সিকিউট করবে। সো আমরা যদি এখানে কোনো স্টপ ইনস্ট্রাকশন অথবা কোনো হল্টিং ইনস্ট্রাকশন আমরা যদি এখানে না রেখে দিই তাহলে কি সিপিইউ বারবার ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করতেই থাকবে না? রাইট? ঠিক কিনা? জি স্যার। সো আলটিমেটলি কি হবে? এটা একটা লুপে পড়ে যাবে, এটা একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে সিপিইউ, ঠিক কিনা? তাই না? সো এই কারণে আমাদের এই 4 নাম্বার আমরা যদি চাই এখানে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে কমপ্লিটলি, তাহলে আমাদের এই 4 নাম্বার মেমরি লোকেশনে একটা স্টপ ইনস্ট্রাকশন বা হল্টিং ইনস্ট্রাকশন রেখে দিতে হবে। এবং সেটা কিন্তু তোমরা রেখে দাও, তোমরা যখন কোড লিখো। রাখো না? তোমরা কি লিখো? রিটার্ন
0, ঠিক কিনা? রিটার্ন 0 মানে কি? দ্যাট ইজ দ্য end of that function, isn't it? Yes, sir. Right? And this return 0 will be converted to exit in assembly language. Fine. Assembly language একটা প্রোগ্রাম থেকে কিভাবে এক্সিকিউট মানে এক্সিট করতে হয় একটা প্রোগ্রাম থেকে, তার জন্য ডিফারেন্ট ইনস্ট্রাকশন আছে ইকুইভ্যালেন্ট টু রিটার্ন 0. But we use return 0 as to indicate the end of the function or end of the program in C language or C++ language, isn't it? জি স্যার। সো 4 নাম্বার এই মেমরি লোকেশনে আমাদের এই টাইপের একটা ইনস্ট্রাকশন তাহলে রেখে দিতে হবে আমরা যদি চাই যে এই প্রোগ্রামের এক্সিকিউশনটা এখানেই শেষ হয়ে যাবে। আদারওয়াইজ CPU will fall into an infinite loop and CPU will continue to increment the value of PC and then CPU will look for that instruction in the main memory. Okay, CPU will continue to do that, but will not let the CPU to do that, right? So আমাদের প্রোগ্রামকে তাহলে ওইভাবেই ডিজাইন করতে হবে যেন প্রোগ্রাম রান করার সময় আসলে ইনফাইনাইট লুপে আমার যেন সিপি পড়ে না যায়। স্যার এখানে আইআর আর এসআর তাহলে চেঞ্জ হচ্ছে না? আইআর এবং এসআর এই দুটো রেজিস্টারের ডিফারেন্ট পারপাস আছে। যেমন এসআর এর কাজ হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্ল্যাগ রেজিস্টার। তুমি যদি দুইটা নাম্বারকে অ্যাড করো তাহলে ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা, আন্ডারফ্লো হচ্ছে কিনা, কোন একটা নাম্বার পজিটিভ কিনা নেগেটিভ কিনা, ঠিক আছে, প্যারিটি বিট চেকিং, এই টাইপের অপারেশন গুলো এই স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে করা হয়ে থাকে, ঠিক আছে। বাট আমরা সবকিছু তো আসলে একই জায়গায় দেখাতে পারবো না। যেমন তোমাদের ক্লাসটা লং হয়ে গেছে, তোমরা অনেক ইমপেশেন্ট হয়ে গেছো আমি জানি, মেবি মেজরিটি ইজ নট লিসেনিং টু মি নাও, ঠিক আছে। সো এটা আসলে অনেক ব্রড একটা কনসেপ্ট, আমি তোমাদের অ্যাবস্ট্রাক্ট একটা ডিসকাশন এখানে দেখালাম। হয়তো এখানে আরো অনেক কম্পোনেন্ট অ্যাড হবে, তাদের অনেক ফাংশনালিটিস থাকবে, সেগুলো দেখাতে গেলে আরো অনেক টাইম লাগবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, তাই তো? তো ঠিক আছে, তোমরা মেবি ওকে, তাহলে আমি তোমাদের একটা টিউটোরিয়াল নিব। কবে নিব?